আচ্ছা, ওকে রেস্ট নিতে বলো, আর বলে দিও যে কয়দিন পর থেকে যেন অফিসে আসে। ওকে স্যার। রাখছি। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে পৃথা বিদায় নিল। আসার আগে ফাহাদের কথা বলাগুলো বলে আসলো। সন্ধ্যার দিকে বেলকুনিতে দাঁড়িয়ে আছে প্রিয়া। মা কফি নিয়ে এসে বলল, ধর কফি খা। রাখো। মন খারাপ? না। তাহলে? কিছু না। কি লুকাচ্ছিস? কি লুকাবো? সেটা তো তুই জানিস। কিছুই লুকাচ্ছি না। আমার চোখের দিকে তাকিয়ে বলতো। এইভাবে ফোর্স করো না, ভালো লাগে না। কি হয়েছে বল আমায়। কি বলবো বলো তো? যে অতীত থেকে আমি দূরে থাকতে চাই সেগুলোই আমাকে বারবার তাড়া করে। আবার মিনময়ের সাথে দেখা হয়েছে? না। তবে বস আজ আমায় ভালোবাসার কথা বলেছে। কি? হ্যাঁ, ভালো লাগে না আর কিছু জিজ্ঞেস করিও না। আমি একটু একা থাকবো, যাও তুমি। মা আর কিছু বলল না, চলে গেল। মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ফাহাদ ফোন দেয়। প্রিয়ার একদম ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না, তবুও ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ফাহাদ বলল, এখন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কি হয়েছিল তোমার? হুট করে সেন্সলেস হয়ে গেলে কেন? জানি না। তোমার কি মন খারাপ? না। আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ। আমি পরে ফোন দিব, কেমন? ফাহাদ ফোনটা রেখে দিল। এই মেয়েটাকে বোঝা বড্ড কঠিন। আনমনে হাজারো কথা ভাবছিল, তখন ফাহাদের মা রুমে আসে। কি করছিস? কিছু না মা। কিছু কি ভাবছিস? তবে তেমন কিছু না। নিশ্চয়ই প্রিয়াকে নিয়ে ভাবছিস। ফাহাদ আসলো। জানোই তো। ভালোবাসার কথা জানিয়েছিস? আজ তো জানালাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি। বলার সাথে সাথে কি হ্যাঁ বলে দেবে নাকি? লেগে থাক আঠার মতো, ভালো না বেশে যাবে কোথায়। ফাহাদ ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মা। পরের দিন ফাহাদ অফিসে গিয়ে প্রিয়াকে দেখতে পেল। প্রিয়াকে দেখেই ওর মাথা গরম হয়ে গেল। মনে মনে বলল, এতবার করে বললাম রেস্ট নিতে, তা না করে অফিসে এসে পড়েছে। কি এত কাজ মহারানীর? ফাহাদের রুমে প্রিয়ার ডাক পড়ল। সবসময় শুধু আজে বাজে কথা। প্রিয়া ফাহাদের রুমে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস। প্রিয়া ভেতরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ হাতে একটা কলম নিয়ে ঘোরাচ্ছে আর প্রিয়াকে পর্যবেক্ষণ করছে। ফাহাদ কিছু বলছে না দেখেই প্রিয়াই বলল, আমায় ডেকেছিলেন? কি এত কাজ তোমার অফিসে? মানে? আমি তোমাকে রেস্টে থাকতে বলেছিলাম না? তাহলে অফিসে কেন আসছো? আমার কোনো রেস্টের প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। ফাহাদ টেবিলের উপরে হাত দিয়ে বাড়ি দিল। চেয়ার ছেড়ে প্রিয়ার কাছে এগিয়ে আসতেই প্রিয়া 2 পা পিছিয়ে গেল। স্যার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার অফিসের সামান্য একজন ওয়ার্কার, আর আপনি আমার বস। হুটহাট এইভাবে কাছে আসাটা মানায় না। আদারওয়াইজ আমি তো আপনার ওয়াইফ নই। ফাহাদ ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, বউ হবে বুঝি? প্রিয়া সিরিয়াস মুডে বলল, কোনো ইচ্ছে নেই আমার। আর একটা কথা, আপনি আমার বস, তাই আমাকে ডাকতেই পারেন, তবে অবশ্যই কাজের জন্য ডাকবেন। অযথায় অকারণে ডাকবেন না প্লিজ। এতে আমার উপর এফেক্ট পড়ে। নানান জন নানান কথা বলে।
এতটুকু বলেই প্রিয়া চলে যাওয়া ধরল। ফাহাদ প্রিয়ার হাত ধরে বলল, তুমি কি আমায় ইগনোর করছো? ফাহাদের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রিয়া বলল, আপনি কি ইগনোর করার মতো কেউ? ইগনোর তাকেই করা যায় যার সাথে এমন কোনো রিলেশন থাকে যাতে তাকে ইগনোর করা যায়। আপনার সাথে আমার এমন কোনো রিলেশন নেই। প্রিয়া চলে গেল। হ্যাঁ, ফাহাদকে ইগনোর করা শুরু হয় এখান থেকেই। বেশ কিছু ঘটনার আগে এখন থেকেই সবকিছু, এমনকি ফাহাদকে এড়িয়ে চলতে হবে। অন্যান্য অফিসে জবের অ্যাপ্লাইও করতেছে অলরেডি। জব হলে এখান থেকে ফাহাদের জীবন থেকে সরে যাবে প্রিয়া। মিছিমিছি ভালোবাসা নামক কোনো বন্ধনে আটকাতে চায় না প্রিয়া। এভাবেই প্রতিনিয়ত প্রিয়া ফাহাদকে এড়িয়ে চলছে। ফাহাদ যতই প্রিয়ার কাছে যেতে চাইছে, প্রিয়া ততই দূরত্ব বজায় রাখছে। ফাহাদও মনে মনে প্রতিজ্ঞা নেয়, যত পারো ইগনোর করো, আমিও পিছু ছাড়বো না। দেখবো তোমার ইগনোর করার ধৈর্য কত আর আমার ভালোবাসার ধৈর্য কত। অফিস থেকে বাড়ি এতটুকুতেই প্রিয়া নিজেকে আটকে রেখেছে। কেমন যেন চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলছে না। অনেক জোরাজুরির পর পৃথার সাথে শপিং এ যেতে রাজি হলো প্রিয়া। পৃথা শপিং করছে আর প্রিয়া ঘুরে ঘুরে সব দেখছে চুপচাপ। আজ ততটাও ভিড় নেই শপিং মলে, আবার এত কমও নয়। অচমকা কেউ প্রিয়ার হাত ধরে টান দেয়। প্রিয়া পেছনে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। কি করবে বা কি বলবে বুঝতে পারছে না। প্রিয়ার সামনে মৃন্ময় দাঁড়িয়ে আছে। প্রিয়াকে অবাক করে দিয়ে মৃন্ময় প্রিয়াকে জড়িয়ে ধরে, যেটার জন্য প্রিয়া একদমই প্রস্তুত ছিল না। প্রিয়া এক প্রকার জোর করেই নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে চোখ বুলিয়ে দেখে অনেকেই উৎসুক চোখে ওদের দিকে তাকিয়ে আছে। এখানে মৃন্ময়কে কিছু বলা মানেই সিক্রেট করা, আর একটু চেঁচামেচি হলেই মৃন্ময়ের আস্ত বাড়িতে ফেরা লাগবে না, সেটা প্রিয়া একদমই চাচ্ছিল না। তাই বেশি কিছু না বলে শুধু বলল, আপনি লিখে যান, আমি আসছি। না না, একদম না। আবার আমার থেকে লুকিয়ে যাওয়ার জন্য এটা একদম হবে না। গেলে আমার সাথেই যেতে হবে। প্রিয়া উপায় না দেখে পৃথাকে নিয়ে মৃন্ময়ের বাড়িতে করে লেকে গেল। প্রিয়া মৃন্ময়ের গাড়িতে করে লেকে গেল। প্রিয়া আর মৃন্ময়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে পৃথা। প্রিয়া কিছু বলার আগেই মৃন্ময় বলল, জানো তোমাকে কত কষ্ট করে খুঁজে পেয়েছি। সেদিন কেন আমার থেকে পালিয়ে গেলে? আমার উপর রাগ করে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। বলতে বলতেই মৃন্ময় প্রিয়ার পা পেঁচিয়ে ধরে। প্রিয়া মৃন্ময়কে ধরে দাঁড় করায়। না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। যে কোনো হাসি নয়, এটা তাচ্ছিল্যের হাসি। ভাগ্য মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তাই না? যেদিন আপনি আমাকে ছেড়ে যান সেদিনও ঠিক একইভাবে আমার পায়ে ধরে মাফ চেয়েছিলেন। কিন্তু পার্থক্য এটাই যে সেদিন মাফ চেয়েছিলেন আমাকে ছেড়ে যাওয়ার জন্য, আর আজ মাফ চাইছেন ফিরে আসার জন্য। আই এম সরি প্রিয়া। আমাকে আপনার কি মনে হয় বলেন তো? পুতুল, যেভাবে নাচাবেন সেভাবেই নাচবো? না প্রিয়া, আমি কি করতাম বলো? রিমির কান্নাকাটি আমি তখন সহ্য করতে পারিনি, তাই আবেগে পড়ে ভুলটা করে ফেলেছি। আপনার এই ভুলটা যে আমার জীবনটা তছনছ করার জন্য যথেষ্ট ছিল সেটা কি আপনি জানেন? সে যাই হোক, নিজের ভালোবাসার কাছে গিয়েছেন, ভালো কথা। এখন কেন এমন হন্যে হয়ে খুঁজছেন আমায়? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমায় ভালোবাসি। হাসালেন। আপনি কি ভালোবাসা কি সত্যি জানেন? তখন আপনার মনে হয়েছিল রিমিকে ঠকাতে পারবেন না, আর এখন বলছেন আমায় ভালোবাসেন। আপনি যদি তখন একটা বার সময় নিয়ে ভাবতেন তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। রিমির সাথে যখন আপনার ব্রেকআপ হয় তখনও একবার উচিত ছিল নিজের একটু সময় নেওয়া, রিমিকে সময় দেওয়া, তারপর বিয়ের ব্যাপারে আগানো উচিত ছিল। কিন্তু আপনি সেটা করেননি। এমনকি আমায় দেখার পরও আপনি আমার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। পর মুহূর্তে রিমি ফিরে আসায় সেটা আবার ভ্যানিশ হয়ে যায়। রিমি যখন ব্যাক করলো তখন যদি ঠান্ডা মাথায় ভাবতেন, একবার আমায় জানাতেন, তাহলেও হতো। কিন্তু আপনি এমন কিছুই করেননি। সবকিছু আপনি এলোমেলো করে দিয়েছেন।
আমার মাফ চাওয়ার মুখ নেই, তবুও বলবো একটাবার মাফ করো। ভুল তো মানুষই করে, ভালোবেসে না হয় ভুলটা মাফ করে দাও। সেই ভুলের ক্ষমা হয় যেটা অনিচ্ছাকৃত হয়, ইচ্ছাকৃত ভুলের কোনো মাফ হয় না। যেদিন আপনার অনেক কিছু ছিল সেদিন আপনি কিচ্ছু করেননি, নিজ স্বার্থে আমায় ঠকিয়ে গিয়েছেন। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। আপনি ভুল জানেন, আমি আপনাকে কখনোই ভালোবাসিনি। তাহলে বিয়ের ব্যাপারে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে এগিয়েছিলাম। যে কোনো সম্পর্ক গড়ার আগে সবচেয়ে বেশি কোন জিনিসটা দরকার জানেন? বিশ্বাস। আমি তো কাউকে বিশ্বাসই করি না, কিন্তু আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আপনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন আপনি আমার বিশ্বাসের যোগ্য না। সেখানে ভালোবাসা তো অনেক দূরের কথা। প্লিজ প্রিয়া। কোনো কিছু বলেই কোনো লাভ হবে না। জানি না আপনার সাথে আবার রিমির কি হয়েছে, তবুও বলছি যাই হোক মিটিয়ে নিন। জানেন তো একটা কাচের বা মাটির জিনিস ভেঙে গেলে সেটা কখনো জোড়া লাগে না, আর যদিও জোড়া লাগে তাহলে সেটার গায়ে দাগ লেগে থেকে যায়। আপনারা রিমির ব্রেকআপের পর একটা দূরত্ব এসে গেছে, মাঝখানে যে কারণে ভাঙা কাচ বা মাটির বস্তুর গায়ের দাগের ন্যায় আপনাদের কারো না কারো অনীহা এসে পড়েছে। আবেগের বশে আর কোনো ভুল না করে ঠান্ডা মাথায় এবার ভাবেন, সময় নিন। আমি মনে করি রিমির সাথে আপনার জীবন জড়ানো উচিত। আশা করি কারণটাও আপনি জানেন। আর হ্যাঁ, আপনার আর আমার সম্পর্ক কখনোই আর হওয়া সম্ভব না। আমি অন্য একজনকে ভালোবাসি, তাই দয়া করে আমায় আর বিরক্ত করবেন না। ভালো থাকবেন। প্রিয়া আর কিছু বলল না, পৃথাকে নিয়ে ওখান থেকে চলে আসে। মৃন্ময়ের চোখে পানি টলমল করছিল, যে কোনো মুহূর্তেই পানিগুলো উপচে পড়বে। মৃন্ময় এখন উপলব্ধি করতে পারছে সেদিন অনেক বড় ভুল করে ফেলেছে, যার ফলস্বরূপ প্রিয়াকে হারাতে হলো। না পাওয়ার কষ্ট দারুণ, কিন্তু পেয়েও হারানোর কষ্ট নির্ধারণ, যেটা সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। প্রিয়া কাউকে ভালোবাসে না, কেন জানি মুখ ফুসকে কথাটা বের হয়ে গেছে। তবে ভালোই হয়েছে, মৃন্ময় অন্তত নিজের মনকে এটা বলে বোঝাতে পারবে যে প্রিয়া এখন অন্য কারো। কিছু কিছু ভালো লাগা ভালোবাসা বুঝে এমনই হয়, যখন মানুষটি জীবনে থাকে তখন তার মূল্য কেউই দিতে পারি না, কিন্তু যখন মানুষটা দূরে সরে যায়, হারিয়ে যায়, তখনই আমরা বুঝতে পারি সে কি আর কতটা ছিল আমাদের জীবনে। তখন বুকের এই শূন্য হাহাকারগুলো নিজেকেই বয়ে বেড়াতে হয়। সেই দিনের পর মৃন্ময় বাংলাদেশ থেকে চলে যায় ব্যাংকক। যে দেশে ভালোবাসার মানুষটিকে পেয়েও নিজের দোষে হারাতে হলো, সে দেশে থাকাটা বড্ড কষ্টের। তাছাড়া এখানে থাকলে বেহাইয়া মনটা বারবার চাইবে প্রিয়ার কাছে যেতে। যতই প্রিয়াকে দেখবে ততই কষ্ট পাবে। যদি কখনো নিজের মনকে আটকাতে পারে তবেই বাংলাদেশে ফিরে আসবে মৃন্ময়। মৃন্ময় প্লেনে বসে নীলচে আকাশে সাদা সাদা মেঘগুলো দেখছিল, সাথে এক বুক হাহাকার। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ফাহাদকে ইগনোর করার মাত্রা বাড়িয়ে দেয় প্রিয়া, কিন্তু তাতে এতটুকুও লাভ হচ্ছে না। ফাহাদও আঠার মতো লেগেই আছে। কখনো কখনো কোনো ফাইলের সাথে লাভ লেটার পাঠাচ্ছে, তো কখনো কখনো গোলাপ। অফিসের কম বেশি সবাই জানে এখন ফাহাদ প্রিয়াকে ভালোবাসে। এটা নিয়েও নানান জনের নানান মতামত। কারো কারো মতে প্রিয়া খুব বোকা, নয়তো এমন ছেলেকে কি কেউ হাতছাড়া করে। আবার কেউ কেউ এটাই ভেবে পায় না যে এত বড় লোকের ছেলে সাধারণ ওই মেয়ের মধ্যে এমন কি খুঁজে পেল। এসব কথা যে প্রিয়া কিংবা ফাহাদের কানে আসে না, বিষয়টা এমন নয়। সব কথাই ওদের কানে আসে। এসব রাগ প্রিয়া ফাহাদের উপরে ছাড়ে, আর ফাহাদ মিষ্টি হেসে প্রতিবারে উত্তর দেয়, লোকের কথায় আমার কি এসে যায়, আমি তো তোমায় ভালোবাসি। প্রিয়া জানতো, খুব ভালো করেই জানতো ফাহাদকে বোঝানোর ওর কাম্য নয়। দেখতে দেখতে এভাবেই কেটে যায় 6টা মাস। এই 6টা মাস প্রিয়ার এত অবহেলা পেয়েও ফাহাদের ভালোবাসা একটুও কমেনি, বরং দিনকে দিন ভালোবাসার চক্র বৃদ্ধি মুনাফার হারে বেড়েই চলেছে। মাঝে মাঝে ফাহাদ নিজেও বুঝে না এমন কি কম আছে যে কারণে প্রিয়া আমায় ভালোবাসে না, আর কেনই বা ও আমাকে বিশ্বাস করতে পারে না। 7 পাঁচ ভাবতে ভাবতে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে অফিস ছুটি হয়ে গিয়েছে।
ফাহাদও চলে যাওয়ার জন্য দাঁড়াতেই কাজ ভেদ করে দেখতে পেল প্রিয়া গেটের সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। প্রিয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে প্রিয়া কথা বলতে নারাজ, কিন্তু ওইদিকে ছেলেটাও কিছুতেই সহ্যছে না, এমনকি প্রিয়ার হাত পর্যন্ত ধরে ফেলে। ফাহাদের মাথায় রক্ত উঠে যায়। এত বড় সাহস ফাহাদের! অফিসের সামনে দাঁড়িয়ে ফাহাদের ভালোবাসার মানুষটিকে বিরক্ত করা। ফাহাদ দ্রুত বেগে লিফটে ওঠে। আজ মনে হয় লিফটও স্লো করছে। ফাহাদ যখন বের হলো, প্রিয়া তখন ছেলেটার বাইকে বসেছে। ফাহাদ কিছুই বুঝতে পারল না। মেজাজ আরো খারাপ হয়ে যায়। গাড়ি নিয়ে ফাহাদও পেছনে পেছনে ফলো করে ওদের। একটা বাড়ির সামনে বাইক থামাতেই ফাহাদও গাড়ি থামায়। ফাহাদ দ্রুত গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যায়। ছেলেটার শার্টের কলার ধরে বলে, হাউ ডেয়ার ইউ ইডিয়ট। ফাহাদের চোখে মুখে রাগে আগুন ঝরছে মনে হচ্ছে। ঘটনায় আকস্মিকতায় ছেলেটা চমকে যায়, আর সাথে প্রিয়াও। কারণ ছেলেটার কেউই নয়, প্রিয়ার ছোট ভাই। প্রিয়া বিশ্বাসই করতে পারছে না এটা ফাহাদ। ফাহাদের হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়া রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? আর আপনার সাহস কি করে হয় ভাইয়ার কলার ধরার? এবার যেন ফাহাদ আকাশ থেকে পড়ে। কি করবে কিছুই আসছে না মাথায়। এক পলকে শুধু প্রিয়ার দিকেই তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না। কোনো মতে থতমত খেয়ে বলল, কে? তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই। কিন্তু আপনি এখানে কেন? ফাহাদ এবার প্রিয়ার ভাইয়ের কাছে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া, প্লিজ মাফ করে দিবেন। আমি আসলে একদম বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম কোনো ছেলে হয়তো ওকে বিরক্ত করছে, আর তাই মাথা ঠিক ছিল না। ছোট ভাইয়া কিছু বলার আগেই ফাহাদ প্রিয়াকে বলল, তুমি তো বলনি যে তোমার ভাইয়ারা ফিরে এসেছে। তোমার ভুলের জন্য আজ আমি কি একটা ভুল করে ফেললাম? ভাইয়ার সাথে আমি যোগাযোগ করতে চাইনি, তাই ভাইয়া আজ অফিসের সামনে গিয়েছিল। তাছাড়া আমার সব কথা আপনাকে বলবো কেন? কে আপনি? এবার ছোট ভাইয়া বলল, ছেলেটাকে? আমার অফিসের মালিক প্লাস বস। ছোট ভাইয়া মাথা চুলকিয়ে বলল, বস? তাহলে এত রিয়াক্টের কি হলো? ভাইয়া উনি একটা সাইকো। ফাহাদ মুখটা কাচুমাচু করে বলল, শুধু শুধু ভাইয়ার সামনে আমার বদনাম করছো কেন? ভাইয়া, আপনি ওর কথা রাখেন। আগে আমায় বলেন ক্ষমা করেছেন। আপনি ওর বস? আপনার দোষ। ক্ষমা দেখি কি করে। আমাকে আপনি তুমি করেই বলেন। আর ওর বস শুধু আমি অফিসে, বাহিরে তো। ফাহাদ পুরো কথা বলার আগেই প্রিয়া বলল, বাহিরে উনি একটা সাইকো। ভেতরে চলো, মা নাকি অপেক্ষা করছে। আরে ওনাকেও নিয়ে চল। বাড়ির সামনে এসে খালি মুখে চলে যাবে নাকি? গরিবের ঘরের খাবার ওনার মুখে উঠবে না। সোজা কথায় বললেই পারো যে আমি খেলে তোমাদের বাড়ির খাবার কমে যাবে। অযথাই আমার দোষ দিচ্ছ কেন? আপনি প্রিয়ার কথা কানে নিয়েন না, আমার সাথে আসেন। আমি না তুমি করে বলতে বললাম ভাইয়া। আচ্ছা, সে বলবো নে, এখন আসেন। না ভাইয়া, যেদিন প্রিয়া মন থেকে চাইবে সেদিনই ভেতরে যাব। আজ আসি। ফাহাদ আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো। ফাহাদের এমন রিয়াক্ট, আচরণ সবই সন্দেহজনক লাগলো ছোট ভাইয়ার। কিন্তু এখন প্রিয়াকে কিছু জিজ্ঞাসা করা যাবে না। এমনিতেই প্রিয়ার রাগ ভাঙাতে জীবন চলে যাবে। তার উপর যদি এসব কিছু জিজ্ঞাসা করে, তাহলে বোনকে চিরদিনের জন্য হারাতে হবে। প্রিয়াদের বাড়িতে উৎসব একটা আমেজ এসে পড়েছে। তার কারণও আছে। বাড়িতে যে নতুন একটা পুস্কু আসবে। প্রিয়ার বড় বোন লামিয়া প্রেগনেন্ট, তাই বড় বোনকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। যদিও লামিয়ার স্বামী বা শ্বশুর বাড়ির কেউই প্রথমে রাজি ছিল না। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে আনতে হয়েছে। কতদিন পর বোন বাড়িতে এসেছে, কিন্তু আসলে কি হবে? দু বোনের ঠুকঠাকনে লেগেই থাকে। প্রিয়ার নানু, খালামণি, কাজিনরাও এসেছে। দুই ভাইয়াও মাঝে মাঝে আসে। ভাইদের উপর প্রিয়ার চাপা রাগ থাকলেও শুধুমাত্র মায়ের কথা ভেবে তা প্রকাশ করে না। আগের মতোই কথা বলে সবার সাথে।
এর মধ্যেই ঘটে যায় আরেক ঘটনা। সেদিন প্রিয়া অফিসে না গিয়ে বাড়িতে বসে বসে বোনের জন্য হরেক রকম আচার বানাচ্ছে। টেস্ট করার জন্য ছোট একটা বাটিতে করে একটুখানি আচার দেয় লামিয়াকে। লামিয়া আচার খেতে খেতে বলল, তোর বসটা কিন্তু হেভি দেখতে। প্রিয়া অবাক হয়ে বলল, তুই কি করে জানলি? সবাই জানে আর আমি জানবো না? সবাই কি জানে? ন্যাকা, এখন কিছুই বুঝো না। সিরিয়াসলি বুঝতে পারছি না তুই কি বলছিস। তোর বসের সাথে তোর কি চলে? কেমন ধরনের কোশ্চেন এটা? কেন, কমন পড়েনি নাকি বলবি না? বলার মতো হলে তো বলবো। তোর বস ছোট ভাইকে কি বলেছে জানিস? কি? সে তোকে ভালোবাসে। কি? এই ঠোঁট পাতলার পেটে কি কিচ্ছু থাকে না? ডিরেক্ট ভাইয়াকে বললো? পেটে পেটে রাখতে চাচ্ছিস কেন? আমরা জানলে কি সমস্যা? এমন কিছুই না রে আপু। ছেলে তো ভালোই, রাজি হয়ে যা। আপু অন্তত তুই এটা বলিস না। আমার কোনো কিছুই তোর অজানা নয়। প্রিয়া চুলা নিভিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। লামিয়া মনে মনে বড় শ্বাস নিয়ে বলে, আমার বোনটাকে সুখ মিলিয়ে দাও আল্লাহ। প্রিয়া চুলগুলো হাত খোপা করতে করতে নিচের রুমে যায়। গিয়ে যা দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে প্রিয়ার। এটা স্বপ্ন নাকি সত্যি প্রিয়া বুঝতেই পারছে না। হা করে তাকিয়ে আছে। ফাহাদ পান ছেয়ে দিচ্ছে ওর নানিকে, সাথে রাজ্যের সব গল্পের ঝুড়ি নিয়ে বসে আছে। ফাহাদ একবার প্রিয়ার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল। এমন একটা ভাব যেন প্রিয়াকে চিনেই না। ফাহাদের কথা শুনে নানি কখনো কখনো আবেগে আফুল্লিত হয়ে যাচ্ছে। প্রিয়া কোমরে 2 হাত গুজে বলল, আপনি আমার বাড়িতে কেন, তাও আমার রুমে? ফাহাদ না চেনার ভান করে বলল, সরি। একদম ঢং করবেন না বলে দিলাম। নানি কেই মেয়ে, বউয়ের মতো করে কেন কথা বলছে? নানি বলল, তুই ওকে চিনিস না? খুব ভালো রে ছেলেটা, ছোট নানু ভাইয়ের সাথে এসেছে। দেখেছিস কত আদর যত্ন করছে আমার ছেলেটা। নানি নেই, নানির ভালোবাসা কি সেটাই জানলো না। বলেই নানি শাড়ির আঁচলে মুখ মুছল। সাথে ফাহাদ ও কাঁদো কাঁদো স্বরে বলল, নানি তুমি প্লিজ মন খারাপ করো না। আমার এক নানি নেই তো কি হয়েছে, এই তো তুমি আছো আমার। দুজনের কথাবার্তা শুনে প্রিয়া ঢের বুঝতে পারছে যে ফাহাদ খুব ভালো করে মাল মশলা মাখিয়েছে। কি জিনিস রে বাবা। প্রিয়া নানির কাছে গিয়ে বলল, ছোট ভাইয়া তাকে নিয়ে আসলো আর তুমি একজন অপরিচিত লোককে সোজা আমার রুমে নিয়ে আসলে। এভাবে কেন বলছিস তুই? ছেলেটা কি চোর না ছ্যাচোর না ডাকাত যে তোর ঘরের সব কিছু লুট করে নিয়ে যাবে? অমন হলে ছোট নানু ভাই কোনোদিন ওকে বাড়িতে আনতো না, বুঝলি? তা নয় নানু, ইনি আমার অফিসের বস। কি? ফাহাদ তোর বস? হ্যাঁ নানু, হ্যাঁ। তাহলে তো তোর আরো বেশি খাতির যত্ন করা উচিত। যা যা কিছু বানিয়ে নিয়ে আয়। নানির কথা শুনে প্রিয়ার ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যেতে, কিন্তু প্রিয়া এটাই বুঝতে পারছে না যে ছোট ভাইয়াকে এমন কি জাদু করলো বস। প্রিয়া চেয়ারে বসতে বসতে বলল, আমি পারবো না। তুই তো দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছিস রে। থাক নানি, ওকে কিছু বলো না, ছোট মানুষ তো বুঝে না। প্রিয়ার একদম পিত্তি চলে যাচ্ছিল। ছোট মানুষ বলা হচ্ছে এখন। তুমি বসো ফাহাদ, আমি ওর মাকে বলে আসি কিছু দেওয়ার জন্য। ফাহাদ নানিকে আটকায়নি, তার কারণ এটা নয় যে ফাহাদের ক্ষুধা লাগেনি। নানি গেলেই প্রিয়াকে একটু একা পাবে ভেবেই ফাহাদ চুপচাপ বসে থাকে। নানি চলে যেতেই ফাহাদ খপ করে প্রিয়ার হাত ধরে ফেলে। প্রিয়া দাঁত কটমট করে বলল,
এটা কেমন অসভ্যতা? আমার বাড়িতে এসে আমার রুমে বসেই হাত ধরছেন। আমি কি তোমার হাত ধরেছি নাকি? আমি তো আমার বউয়ের হাত ধরেছি। ওই কে আপনার বউ? হ্যাঁ, কেন তুমি? স্বপ্নই দেখে যান সারা জীবন। দেখি তো, তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি। একদিন ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করব। আপনি আমার বাড়িতে ঢুকলেন কি করে? তোমার ভাইয়াকে হাত করে। এই শোনো, তুমি আমায় কি ভাবো? তোমাকে পাওয়ার জন্য শুধু তোমার পিছনে ঘুরঘুর করে যাব? কত বোকাও নই আমি। আর তাই তো তোমার পরিবারকে আগে হাত করেছি। সবাই রাজি, এখন শুধু বিয়ের আয়োজনটাই বাকি। প্রিয়ার মাথা রাগে যেন ফেটে পড়ছে, বসা থেকে উঠে দাঁড়ালো। এত বড় সাহস ওদের? আমার মতামত ছাড়াই বিয়ে ঠিক করে? কার এত বড় সাহস? কে দিয়েছে এই পারমিশন? তাকে তো আজ আমি দেখেই নিব। ফাহাদ পেছন থেকে শক্ত করে প্রিয়ার হাত আঁকড়ে ধরে। প্রিয়া চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, শান্ত হও। এত অল্পতেই রেগে যাচ্ছ? কেউ রাজি হয়নি তোমার বাড়ির। সবাই বলেছে তুমি রাজি হলেই বাড়ির সকলে রাজি হবে, আদারওয়াইজ তারা তোমাকে কোনো প্রেশার দিবে না বা ফোর্স করবে না। আমার ধৈর্য এত কম নয়। তুমি যেদিন আমায় ভালোবাসবে সেদিনই আমরা বিয়ের ব্যাপারে আগাবো, তার আগে নয়। তবে আমি তোমার পিছু ছাড়ছি না। যতবার ফিরিয়ে দিবে ততবারই বলবো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আজ পৃথার জীবনের সবচেয়ে খুশির দিন। যাকে ভালোবাসে তার সাথেই আজ বিয়ে হবে পৃথার। প্রিয়া আজ সোনালি পাড়ের লাল জর্জেট একটা শাড়ি পরেছে, তার সাথে মিলিয়ে হালকা মেকআপ। প্রিয়ার একদম ইচ্ছে ছিল না এভাবে সাজার, বড় বোনের জোড়াজুড়িতে এভাবে সাজতে বাধ্য হয়েছে। পৃথার বিয়ের কারণে একদিকে প্রিয়া খুশি হলেও আবার মনও খারাপ হয়ে যায়, কারণ আজকের পর থেকেই পৃথা সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়বে। অফিসে গিয়েই কারোর সাথে আর গল্পের ঝুড়ি নিয়ে বসা হবে না, কাজের ফাঁকে ফাঁকে ক্যান্টিনে বসে কফির আড্ডা দেওয়া হবে না। ভাবতেই প্রিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। পাশ থেকেই ফাহাদ এসে বলে, মন খারাপ? না। মিথ্যা বলছো কেন? আমি তো স্পষ্ট বুঝতে পারছি তোমার মন খারাপ। প্রিয়া মনে মনে বলল, এই লোকটা কি মনে পড়তে পারে নাকি? প্রিয়াকে চুপ থাকতে দেখে ফাহাদ আবার বলল, পৃথার সাথে দেখা করেছো? না। কেন? ওকে দেখলেই আমার কষ্ট লাগবে। তাই বলে দেখবে না নাকি? পৃথা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, চলো। ফাহাদ প্রিয়ার হাত ধরে উপরের রুমে নিয়ে যায়। প্রিয়া কিছুই বলল না, মনটা যে আজ বেশি বিষণ্ণ। একটা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়াকে নিয়ে। প্রিয়া ওখান থেকেই দেখলো পৃথাকে কি অপরূপ সুন্দর লাগছে। শ্যামবর্ণের এই মেয়েটি প্রচুর মায়াবী। ইচ্ছে করছে গালে চুমু দিতে, বলতে সারা জীবন সুখে থাক আমার মায়াবী। পরক্ষণেই খেয়াল করলো প্রতিদিনের তুলনায় পৃথা আজ অনেক বেশি খুশি। চোখে মুখে হাসির ঝলক। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দটাই হয়তো অনেক, কি জানি। প্রিয়ার জানা নেই এর উত্তর। পৃথা এতক্ষণ অন্যদের সাথে কথা বলছিল, তাই প্রিয়াকে খেয়াল করেনি। সামনে প্রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেই পৃথা দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে। এবার আর প্রিয়া নিজেকে দমিয়ে রাখতে পারে না, কেঁদে দেয়। সাথে পৃথাও কাঁদছে। পরিচয়টা হয়তো অল্প সময়ের, কিন্তু ভালোবাসার গভীরতা অনেক। ফাহাদের নিজেরও অনেক খারাপ লাগছে, তাই পরিস্থিতি সামলাতেই বলল, এই কি করছো পৃথা? প্রিয়ার ফাঁদে পা দিও না একদম। ও তোমাকে কাঁদাচ্ছে কেন জানো? যাতে তোমার মেকআপ চোখের পানিতে নষ্ট হয়ে যায় আর তোমাকে দেখতে বিশ্রী লাগে। প্রিয়া দুম করে ফাহাদের পিঠে কিল বসিয়ে দেয়। আমার পৃথা কি মেকআপ সুন্দরী নাকি? ওকে মেকআপ ছাড়াও অনেক অনেক সুন্দর লাগে। সবাই ওদের কাণ্ড দেখে হেসে দেয়। প্রিয়া চোখের পানি মুছতে মুছতে বলল, তুই অনেক স্বার্থপর রে পৃথা। আমাকে একা করে তুই বিয়ে করে নিচ্ছিস। পৃথা উত্তর দেওয়ার আগে ফাহাদ বলল, আরে এই জন্য কষ্ট পাওয়ার কি আছে? চলো তুমি আর আমিও পৃথার সাথে বিয়ে করে নিই। তুমি তো লাল শাড়ি পরেই আছো, আর আমিও অফ হোয়াইট কালার পাঞ্জাবি পরেছি। হয়ে তো গেছে বিয়ের সাজ। আমি মোটেও এই সাজে বিয়ে করব না, আমার অন্যরকম ইচ্ছা আছে। তাই শুনি, সেটা কি?
আপনাকে বলবো কেন? আমি কি আপনাকে বিয়ে করব নাকি? তো কাকে করবে? আমি বিয়েই করব না। প্রিয়ার কথা শুনে ফাহাদ হো হো করে হেসে দিল। প্রিয়ার কথাটা রিপিট করে বলল, ইস, আমি বিয়েই করব না? প্রিয়া রাগে রাগি গলায় বলল, এতে হাসির কি হলো? কিছু হয়নি। না। হবে কি করে? আমি তো কিছু করিনি। নির্লজ্জ একটা। ইস, বুকের বাঁ পাশে লাগলো। বুকে না লেগে গলায় লাগলে খুশি হতাম। গলায় তো তুমি ঝুলেই আছো। কি? এত জোরে কেউ কি বলে? আমি তো ভয় পেয়ে গেছি। আমি মোটেও এত জোরে বলিনি। আমি কি মিথ্যে বলেছি? আপনি তো মিথ্যু কি। ওদের ঝগড়া দেখে পৃথা ফ্লোরে বসে পড়ল, গালে হাত দিয়ে। প্রিয়া পৃথাকে টানতে টানতে বলল, আরে কি করছিস তুই? উঠ উঠ তাড়াতাড়ি। না, তোরা ঝগড়া কর, আমি বসে বসে দেখি। বিয়ে করা লাগবে না আমার। পৃথার কথায় প্রিয়া একটু লজ্জা পেল। খুব ধুমধাম ভাবেই পৃথার বিয়ে হয়ে যায়। যাওয়ার আগে পৃথা প্রিয়াকে একা রুমে নিয়ে যায়। দুজনের চোখেই পানি টলমল করছে। পৃথা প্রিয়ার দুই গালে হাত রেখে মুখটা উঁচু করে বলল, একদম কাঁদবি না, তুই কাঁদলে আমার কষ্ট হয়, জানিস না? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, তুই কেন এসেছিলি আমার লাইফে বলতো? আর এলি যখন, তখন এইভাবে ছেড়ে যাচ্ছিস কেন? তোর লাইফে না এলে কি এমন মিষ্টি মেয়েটাকে পেলাম? তুই অনেক লক্ষ্মী একটা মেয়ে, তুই অনেক অনেক বেশি সুখী হবি। আর আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? আমি আকাশকে পরে বোঝাবো যাতে জবটা করতে দেয়। প্রিয়ার চোখে মুখে খুশির চিক চিক করছে। সত্যি বলবি? তিন সত্যি। প্রিয়া পৃথাকে শক্ত করে জড়িয়ে ধরে। শোন প্রিয়, তোকে কিছু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি। বল। দেখ, কোনো রকম রিয়াক্ট করবি না কথাটা শুনে, বলে দিলাম। যদি আমায় বকিস আমি কিন্তু কষ্ট পাবো। প্রিয়া হেসে বলল, বল, কিচ্ছু বলবো না। ফাহাদ স্যার তোকে সত্যি অনেক ভালোবাসে রে। তুই হয়তো কখনো চাসনি তার ভালোবাসাটা উপলব্ধি করতে, কিন্তু আমি দেখেছি, এবং সেটা খুব কাছ থেকেই। প্রচণ্ড রকম ভালোবাসে তোকে মানুষটা। শুধু একটা বার তার ভালোবাসাটা উপলব্ধি করার চেষ্টা করিস, দেখবি এতটুকু মিথ্যা নেই সেখানে। এক প্রকার জোর করেই টেনে নিয়ে যায় পৃথাকে। পৃথার বিদায়ের পর থেকে অনেক বেশি ভেঙে পড়ে প্রিয়া। যে কেউ দেখলে ভাববে নিজের বোনের বিয়ে হচ্ছে হয়তো। প্রিয়ার অন্যান্য মেয়ে কলিগরা এগিয়ে আসলেই ফাহাদ হাতের ইশারায় বারণ করে। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ফাহাদ কাছে গিয়ে বলল, এভাবে কেঁদো না প্লিজ। এখনই যদি সব চোখের পানি ফেলে দাও তাহলে আমাদের বিয়ের সময় কাঁদবে কি করে? প্রিয়া কিছু বলল না, শুধু হাউ মাউ করে কাঁদছে। ফাহাদও আর কিছু না বলে প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো। আলতো করে প্রিয়ার মাথাটা ফাহাদের বুকে রাখলো। পরের দিন থেকে প্রিয়া যথারীতি অফিসে যাওয়া শুরু করে। আবারও আগের মতো চুপচাপ হয়ে যায়। ফাহাদ কত কিছুই বলে, তবুও প্রিয়া চুপ করে থাকে। তাই ফাহাদ ভাবলো প্রিয়াকে নিয়ে একটু বের হওয়া উচিত। কিন্তু প্রিয়াকে কি করে বলবে এটা? ফাহাদ ভাবতে লাগলো কিভাবে বলবে আর কি বলে রাজি করাবে। ভাবতে ভাবতেই ফাহাদ আইডিয়া পেয়ে গেল। 3 দিন পরে ফাহাদের জন্মদিন। যা করার এই জন্মদিনকে ইস্যু করেই করতে হবে। ফাহাদ তখন থেকেই দিন গুনতে লাগলো, কবে আসবে সেই দিন। দেখতে দেখতে আকাঙ্ক্ষিত সেই দিনটা এসেও পড়ে। জন্মদিনের একদিন আগে প্রিয়াকে জানানো হয় আগামীকাল অফিস বন্ধ থাকবে। তাই প্রিয়াও আর আসেনি। ওইদিকে অফিসের সবাইকে জন্মদিনের আগের দিন জানিয়ে দেওয়া হয় গতকাল অফিসে ফাহাদের জন্মদিন পালন করা হবে। ফাহাদের বিয়ে তুয়া আর অফিসের জুনিয়র এক বসকে দিয়ে ফাহাদের বার্থডে আয়োজন করা হয়। সবাই ফাহাদের জন্য ওই দিন গিফট নিয়ে আসে।
শুধু প্রিয়া বাঁধে, কারণ প্রিয়া তো জানতোই না যে ফাহাদের জন্মদিন। যখন সবাই ফাহাদকে গিফট দিচ্ছিল তখন প্রিয়া ভীষণ লজ্জার মুখে পড়ে যায়। কেক কাটার পর প্রিয়াকে নিচে রুমে নিয়ে যায় ফাহাদ। আমার গিফট কোথায়? প্রিয়া কি বলবে বুঝতে পারছে না, মুখটা কাচুমাচু করে বলল, আমি তো জানতাম না স্যার। আচ্ছা, আমি কাল গিফট দিয়ে দিব। জন্মদিন আজ আর গিফট দিবে কাল? তাছাড়া তো আর উপায় নেই। আচ্ছা, আমার গিফট যদি আমি নিজে চেয়ে নিই? কি গিফট চান? আমি চাই আজকের দিনটা তুমি আমায় দাও। বুঝলাম না। না বোঝার কি আছে, তুমি আর আমি মিলে ঘুরবো, খাবো, ছবি তুলবো। আমি পারবো না। কেন নয়? আমার ইচ্ছে তাই। ফাহাদ জানে প্রিয়া খুবই খাট্টারা। একবার যখন না বলেছে তখন হ্যাঁ বানানো অনেক কঠিন কাজ, তাই অন্য টোপ দিল, বলল, ওকে ফাইন। আমি ভেবেছিলাম আজকের দিনটা আমায় দিলে আমি আর কখনোই তোমাকে বিরক্ত করতাম না। প্রিয়া কিছুক্ষণ চুপ করে বলল, সত্যি তো? পরে আবার অস্বীকার করলে চলবে না কিন্তু। ফাহাদ হাসলো, মনে মনে বলল, সরি প্রিয়া, তোমায় মিথ্যা বলার জন্য। একটা মিথ্যা যদি একদিনের জন্য হলেও তোমায় খুশি রাখতে পারে তবে আমি সেই মিথ্যা বলে মৃত্যুক হতেও রাজি আছি। আমি কখনোই তোমাকে ছাড়তে পারবো না, কখনো না। প্রিয়া ফাহাদের চোখের সামনে হাত ঝাঁকিয়ে বলল, কই চলেন। চলো। অফিস থেকে বেরিয়ে ফাহাদ একটা রিক্সা নিল। প্রিয়া অবাক হলো কিন্তু কিছু বলল না। ফাহাদ সেটা বুঝতে পেরে হাসলো। ফাহাদ প্রিয়ার ছোট খালাতো বোনের কাছে শুনেছে প্রিয়া বাইকে চড়তে আর রিক্সায় চড়তে খুব পছন্দ করে। ফাহাদ তো বাইক চালায় না, তাই এখন রিক্সায় নিতে হলো। তবে খুব তাড়াতাড়ি ফাহাদ একটা বাইক কিনে নিবে। রিক্সা আপন গতিতে চলছে, দুজনে চুপচাপ বসে আছে, মাঝখানে যথেষ্ট স্পেস আছে। নীরবতা কাটিয়ে ফাহাদ বলল, কোথায় যাবে? যেদিকে ইচ্ছে। আচ্ছা, তোমার রিক্সায় চড়তে কেমন লাগে? একদম ভালো লাগে না। সত্যি বলছো? মিথ্যে কেন বলবো? উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করেছো, তার মানে এটা মিথ্যা কথা। অনেক বেশি বোঝেন আপনি। তুমিই তো বোঝাও। আবারও নীরবতা। রিক্সা থামে একটা ফুচকার দোকানের সামনে। দোকানটা ফুটপাতে। এসব খাবার একদম খায় না ফাহাদ, কিন্তু প্রিয়ার এসব পছন্দ, তাই ফাহাদ প্রিয়ার পছন্দকেই গুরুত্ব দিচ্ছে। ভাড়া মিটিয়ে ওরা দোকানের এগিয়ে গেল। ফাহাদকে দেখে বারবার অবাক হচ্ছে প্রিয়া। এই মানুষটা হঠাৎ করে এমন হয়ে গেল। নিজের ভেতর অজস্র কৌতূহল ছুটাছুটি করছে। নিজের সাথে আর না পেরে প্রিয়া জিজ্ঞেস করে ফেলল, আপনি তো কখনো রিক্সায় চড়তেন না, বাইরে এসব খাবারও খান না, তাহলে হঠাৎ চেঞ্জ কেন? আমাকে ইমপ্রেস করার জন্য? তোমার এই কেনর উত্তর একটাই, আর সেটা হলে তুমি। তখন তুমি আমার জীবনে ছিলে না, তাই এসবের প্রতি কখনই কোনো আগ্রহ জন্ম নেয়নি। আর তুমি এমন একটা মেয়ে যাকে সহজে ইমপ্রেস করা খুব কঠিন। এত টাকা পয়সা দেখে যেই মেয়ে ইমপ্রেস হয় না, সেই মেয়ে এই সামান্য কিছুতেই ইমপ্রেস হবে সেটা আমি ভাবতেও পারি না। তাছাড়া আমি চাইও না যে তুমি আমার উপর ইমপ্রেস হও। আমি চাই তুমি আমায় ভালোবাসো। আপনি কিন্তু আপনার কমিটমেন্টের কথা ভুলে যাচ্ছেন। কিসের কমিটমেন্ট মানে? আজকের পর আপনি আর কখনো আমায় জ্বালাবেন না বলেছিলেন। ফাহাদ প্রিয়ার কথার উত্তর দিল না। ফুসকাওয়ালাকে বলল, মামা বানানো হয়েছে? ফুসকাওয়ালা 2 প্লেট ফুচকা এগিয়ে দিল ওদের দিকে। প্রিয়া ফুচকা খাওয়া শুরু করলো এবং সেটা অনেক দিন পর। অনেকগুলো সময় পার হয়ে গেছে, প্রিয়া ফুচকা খায় না। প্রিয়া বেশ মজা করেই খাচ্ছে। হঠাৎ করে ফাহাদের দিকে তাকাতেই দেখলো ফাহাদ মাত্র 2টা ফুচকা খেয়েছে।
তাতেই ফাহাদের অবস্থা কাহিল। চোখ দুইটা লাল টকটকে হয়ে গেছে, ঠোঁট দুটার একই অবস্থা, চোখের পানি টলমল করছে। প্রিয়া বুঝতে পারলো ফাহাদ ঝাল খেতে পারে না। ফাহাদের প্লেটের ফুচকাগুলো নিচের প্লেটে নিতে নিতে বলল, চাইলেই সব অর্জন করা যায়, অযথাই আমার জন্য কষ্ট করার দরকার নেই। এসব আপনার কাম্য নয়। না, আমি পারবো, আমাকে দাও। তুমি ঝাল খেতে পারলে আমি পারবো না কেন? পৃথা প্রিয়ার কোনো উত্তর দিল না। ফাহাদ আবার বলল, দিবে না তুমি? ঠিক আছে, দিও না। মামা, আমাকে আরেক প্লেট ঝাল দিয়ে ফুচকা দিন তো। প্রিয়া এবার ধমক দিয়ে বলল, একদম না মামা, আপনি বরং কয়েকটা শুকনো ফুচকা দিন। ফুচকাওয়ালা প্লেটে করে শুকনা ফুচকা দিয়ে গেল। ফাহাদ জেদ ধরে বলল, আমি এসব খাবো না। প্রিয়া দাঁত কটমট করে বলল, এরকম টিনেজারদের মতো করার মানে কি? জানি না, আমি খাবো না এগুলো। প্রিয়ার খুব রাগ হলো। নিচের ফুচকার প্লেটটা রেখে শুকনা ফুচকাগুলা হাতে নিয়ে গুঁড়ো করলো। এক হাত দিয়ে ফাহাদের গাল চেপে ধরে মুখে গুজে দিল। ফাহাদ ফেলে দিতে চাচ্ছিল, প্রিয়া হাত দিয়ে ফাহাদের মুখ আটকে ধরে। একদম ফেললে খবর আছে বলে দিলাম। কষ্ট করে খেয়ে পানি খান, ঝাল কমে যাবে। ফাহাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল অনেক কষ্টে খেয়েছে। পানি পান করেই বলল, ইস, শুকনা ফুচকা খেতে কি বৃষ্টি টেস্ট, একটু লবণ নেই? ঝাল কমেছে? অনেকটা। চলুন এবার উঠি। ফুচকার বিল দিয়ে ফাহাদ আর প্রিয়া হাঁটা শুরু করলো। ফুটপাতেই হরেক রকমের কাচের চুড়ি, রেশমি চুড়ি বিক্রি করছে। প্রিয়াকে নিয়ে ফাহাদ সেখানে গেল। দেখো তো কোন চুড়িগুলো ভালো লাগে। চুড়ি দিয়ে কি করবেন? চুড়ি দিয়ে মানুষ কি করে? প্রিয়া চুপ করে রইল। ফাহাদ চুড়ি দেখতে লাগলো। অনেক বেছে বেছে একমোট চুড়ি ফাহাদের দৃষ্টি কাড়লো, যেমনটা প্রিয়া কেড়েছিল। খাস কাটা সাদা কালার চুড়ি। চুড়িগুলো নিয়ে প্রিয়ার হাতে পুড়িয়ে দেওয়া শুরু করলো। আরে আরে, কি করছেন এগুলো? আমি চুড়ি পরি না। আজ থেকে পরবে। চুড়ি পরানোর শেষে প্রিয়ার হাতটা ধরে বলল, ইস, কি সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে চুড়িগুলো তৈরি করাই হয়েছে তোমার হাতের জন্য। আমি শিওর এই চুড়িগুলো অন্য কারো হাতে একদম পূর্ণতা পেত না। আপনার মতো পাগল আমি খুবই কম দেখেছি। আমার গুড লাক। প্রিয়া মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে বলল, আমি পানি খাবো। পানি খাবে? আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও, আমি রাস্তার ওই পাশ থেকে নিয়ে আসছি। এই পাশে কোনো পানির দোকান নেই? আচ্ছা। ফাহাদ যাওয়ার পরপরই প্রিয়া একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিল। আশেপাশে অনেক লোকজনই আছে। এর মধ্যে কয়েকটা ছেলে প্রিয়ার সামনে আসে। ওদের মধ্যে একজন বলে, এক্সকিউজ মি ম্যাম। প্রিয়া পেছনে ঘুরে দাঁড়ায়। আমাকে বলছেন? হ্যাঁ, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বলুন। আপনার নাম কি? একজন অপরিচিত লোককে আমি আমার নাম কেন বলবো? নাম বলতে সমস্যা হলে আপনার নাম্বারটা যদি একটু দিতেন প্লিজ প্লিজ। দেখি সরেন, আমাকে যেতে দিন। প্রিয়া চলে যাওয়া ধরলে ছেলেটাও পিছু পিছু আসে আর রিকোয়েস্ট করে নাম্বার দেওয়ার জন্য। এমন করতে করতে অনেকটা রাস্তার মাঝখানে চলে যায় ওরা। পেছন থেকে ফাহাদ পানির বোতল এনে ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কি সমস্যা ভাই, বিরক্ত করছেন কেন? আমি ওনাকে বিরক্ত করছি না। ছেলেটা খুব ঠান্ডা ভাবেই কথা বলছিল, কিন্তু ফাহাদ ভীষণ রেগে যায়। ঠাটিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটার গালে। ছেলেটা শান্তভাবেই বলছে, আরে ভাই, মারছেন কেন? আর আপনি বা কে? হঠাৎ গায়ে হাত তুলছেন কেন? রাস্তার মেয়েদের বিরক্ত করার আগে মারের কথা ভাবা উচিত।
প্রিয়া বারবার ছাড়তে বলছে, কিন্তু ফাহাদ ওর কথা কানেই নিচ্ছে না। ধস্তাধস্তি করার এক পর্যায়ে ফাহাদ একদমই মাঝ রাস্তায় চলে যায়, আর ওর পাশে থেকে দ্রুত বেগ একটা ট্রাক ফাহাদের কাছে এসে পড়ে। প্রিয়া জোরে চেঁচিয়ে বলল, ফাহাদ। ফাহাদ পেছনে তাকিয়ে দেখে প্রিয়ার একদম কাছে একটা বাস এসে পড়েছে। রাস্তাটা পাকানো টাইপের হওয়ায় ড্রাইভার বুঝতে পারেনি। ফাহাদও চেঁচিয়ে বলল, প্রিয়া সরো ওখান থেকে। প্রিয়া পেছন ঘুরে তাকাতেই প্রিয়ার খুব কাছে ঘেঁষে বাতাস বয়ে গেল। ওখান থেকে সরার শক্তি পাচ্ছিল না, মনে হচ্ছিল মৃত্যু খুব সন্নিকটে। প্রিয়া চোখ বন্ধ করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। জীবনটা বুঝি চলেই গেল। আসলে কি হয়েছে বুঝতে প্রিয়ার কয়েক সেকেন্ড সময় লাগলো। খুব ভয় পেয়ে গেছে। ভয়ে প্রিয়ার শরীর কাঁপছে। ফাহাদ প্রিয়ার গালে হাত দিয়ে বলল, কিচ্ছু হয়নি তোমার, তাকাও আমার দিকে। প্রিয়া চোখ খুলে দেখলো ফাহাদের বাহুর ডোরে আবদ্ধ। ফাহাদের চোখের দিকে তাকিয়ে আছে। আর ইউ ওকে? প্রিয়া মাথা নাড়ালো। প্রিয়ার হাত ধরে ওই ছেলেটির সামনে গিয়ে বলল, না আমি ওর কে হই? হাত ধরার অধিকার দেখে বুঝতে পারছো ও আমার ভালোবাসা। প্রিয়ার হাত ধরেই উল্টো পথে হাঁটা শুরু করলো। প্রিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ফাহাদের দিকে। আজ পৃথার কথাগুলো কানে পাচ্ছে প্রিয়ার। তবে কি প্রিয়া সত্যি উপলব্ধি করতে পারছে ফাহাদের ভালোবাসা? এভাবে তাকিয়ে থাকতে দেখে ফাহাদ ভ্রু কুঁচকিয়ে বলল, কি? প্রিয়া চোখের ইশারায় বলল, কিছু না। ফাহাদ একটা রিক্সা থামালো। রিক্সায় উঠে প্রিয়ার হাত ছেড়ে দিল। প্রিয়ার খুব রাগ হলো। কি দরকার ছিল রিক্সাটা নেওয়ার? হাত ধরে হাঁটাটাই তো ভালো লাগছিল। পরক্ষণেই প্রিয়ার মনে হলো, এসব কেন ভাবছি আমি? এর আগেও তো ফাহাদ আমার হাত ধরেছিল। কই, তখন তো এমন কিছু ফিল করিনি আমি। তবে কি আমি ভুল করলাম আজকের দিনে তার সাথে বেরিয়ে, নাকি ভালোবেসে ফেললাম? প্রিয়ার কথায় সেট ফেলল ফাহাদ। আকাশের দিকে একটা আঙুল তুলে বলল, দেখো চাঁদটা সুন্দর না? প্রিয়া আকাশের দিকে তাকালো। আসলেই আজকে চাঁদটা অপরূপ সুন্দর। হঠাৎ করে খোলা রিকশায় ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল প্রিয়ার চোখ মুখ স্পর্শ করে। সব জড়তা দূরে সরিয়ে দিয়ে প্রিয়া ফাহাদের এক হাতের মুঠোয় নিজের হাত মুঠো বন্দি করে নিল। ঘটনার আকস্মিকতায় চমকে যায় ফাহাদ। এটা কি সত্যিই প্রিয়া? কিন্তু সেটা বুঝতে দেয় না প্রিয়াকে। প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া ফাহাদের চোখের দিকে তাকিয়ে বলল, ভয় করছে। ফাহাদ কিছু বলল না। মুস্কি হেসে প্রিয়ার হাত আরো শক্ত করে হাতের মুঠোয় জড়িয়ে ধরল। অফিসে গেলে এখন আর প্রিয়ার ততটা খারাপ লাগে না। তার দুইটা কারণও অবশ্য রয়েছে। প্রথমত, পৃথা আগামী মাস থেকে অফিসে জয়েন করবে, আর দ্বিতীয়ত আজকাল প্রিয়াও চুপি চুপি ফাহাদকে দেখে। কেন দেখে তা জানে না প্রিয়া। প্রিয়া নিজেই নিজেকে বারবার সংযত করার চেষ্টা করে, কিন্তু বেহাই এমন সেটাতে পাত্তা দেয় না। মাত্রই গোসল সেরে সাথে জামা কাপড় রোদে দিতে চাই প্রিয়া। মৃদু মৃদু রোদ ভালোই লাগছিল, তাই নিচে না গিয়ে সাথেই দাঁড়াই। একা একা থাকলে মনটা খারাপ হয়ে যায়। এজন্য প্রিয়া সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চায়। আজ ইচ্ছে হলো কিছু সময় একলা থাকা দরকার। একটাবার হয়তো অতীত থেকে ঘুরে আসা দরকার। তাহলেই হয়তো এই বেহাইয়ামন ফাহাদের দিক থেকে ঘুরে আসবে। চোখ জোড়া বন্ধ করতেই পেছন থেকে প্রিয়ার খালাতো বোন আপু আপু বলে দৌড়ে কাছে আসে। প্রিয়ার আর অতীতের দরজায় কড়া নাড়া হলো না। হয়তো প্রকৃতি চাচ্ছে না স্বল্প কষ্টও প্রিয়ার মনে দাগ কাটুক। কি হয়েছে? আপু, ওই ভাইয়াটা এসেছে। কোন ভাইয়া? ওই যে ওই দিন এসেছিল, কি যেন নাম, না হাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাইয়াটা এসেছে। তো কি হয়েছে? নানু তোমায় ডাকছে। তো নানুকে গিয়ে বল তার আদরের ফাহাদকে কোলে নিয়ে বসে থাক। অত বড় ছেলেকে নানু কোলে নেবে কিভাবে?
এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন রে? আমার তো মাথা ব্যথা করছে না আপু। ওই তুই যা তো। আমি তোমাকে নিয়েই যাব। আমার সাথে তো তুই কখনো জেদ ধরিস না। এই সত্যি করে বলতো, কি ঘুষ খেয়েছিস? ঘুষ খাবো কেন? যারা ঘুষ খায় ওদের পেট তো অনেক বড় দেখেছি। আমার পেট কি বড়? দেখো আমার পেট কি স্লিম, একদম দীপিকার মতো। যা ভাগ, আসছে আমার দীপিকা। ও আপু চলো না প্লিজ। ঠিক আছে চল। নিচে নেমে প্রিয়া সোজা নিজের রুমে গেল। ফাহাদ আর নানুর আড্ডাখানা এখন প্রিয়ার রুমটাকেই ঘিরে। পিচ্চিটা প্রিয়ার টেবিলের উপর থেকে 5 বক্স চকলেট প্লেটের উপরে রেখে নিয়ে যাচ্ছে। প্রিয়া জিজ্ঞেস করলো, এত চকলেট তুই কোথায় পেলি, আর আমার রুমে কেন? তোমায় বলবা কেন? কত বড় সাহস বেয়াদব! ফাহাদ হেসে বলল, শালিক পাখি চকলেট কি আরো লাগবে? নেক্সট টাইম 2 বক্স বাড়িয়ে দিলেই হবে। বলেই চকলেটগুলো নিয়ে চলে গেল। প্রিয়া আগামাথা কিছুই বুঝলো না। নানু বলল, হ্যাঁ তো পাখি থাকতে তুমি আমার নাতিনে শালিক পাখি ডাকলে। ওহ নানু, এজন্যই তো বলি তুমি বুড়ি হয়েছো বাতাসে। তোমার মনের বয়স তো এখনো 12 বছরের বাচ্চার মতো, কিচ্ছু বুঝো না। শালিক পাখি বলেছে আদর করে, শালিকা থেকে শালিক পাখি, বুঝছো? প্রিয়া দাঁতের দাঁত চেপে বলল, এসব আদি খেতা বন্ধ করেন তো। তোমার হিংসা হচ্ছে? আমার হিংসা হবে কেন? এই যে তোমার বোনকে আদর করে শালিক পাখি ডাকলাম বলে, আচ্ছা আজ থেকে তোমাকে আমি কৈতরি বলে ডাকবো, কেমন? এই এই একদম আজে বাজে নামে ডাকবেন না বলে দিলাম। রাগ করে না আমার কৈতরি। থাক। বৃথা এত রাগ করো কেন? রাগ করলে তোমায় দারুণ লাগে জানো? জানি। কে বলেছে? আমি ছাড়া আর কার সাথে তুমি রাগ করো? কেন? আচ্ছা বলতে হবে না, এখন রেডি হও। কেন? আমার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাব তোমায়। আপনার মায়ের সাথে আমি কেন দেখা করব? মাকে তোমার কথা বলেছি, মা তখনই তোমায় দেখতে চেয়েছিল। তখন আর এখন কি? তখনও কোনো সম্পর্ক ছিল না, আর এখনো নেই। নেই তো কি, হতে কতক্ষণ? হবে না। বেশ, কিন্তু মায়ের সাথে দেখা করো। না, আমি যাব না। আমি পাশে থাকলে সবই ইজি লাগবে। তাছাড়া আমার মা এত ভালো মানুষ যে তোমার মনেই হবে না সে অপরিচিত। না, আমি যাব না। প্লিজ। ফাহাদের রুমে বসে আছে প্রিয়া। একটা ছেলে মানুষের রুম এতটা সাজানো গোছানো হতে পারে সেটা ফাহাদের রুম না দেখলে বোঝাই যাবে না। একদমই ইচ্ছে ছিল না এই বাসায় আসার, কিন্তু বাড়িতে সবার জোড়াজুড়িতে আসতে বাধ্য হয়েছে। ফাহাদের মা বাসায় নেই, মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছে, একটু পরই এসে পড়বে। ফাহাদের বাবা অফিসে। প্রিয়া ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু ফাহাদ শোনেনি। টেনে নিজের রুমে নিয়ে এসেছে। পুরো বাড়ি ফাঁকা, শুধু 2 জন কাজের লোককে দেখলো, কিন্তু তারা নিচে কাজে ব্যস্ত। এক রুম ফাঁকা বাড়িতে ফাহাদের সাথে প্রিয়ার একটুও ভয় করছে না। কেন জানি প্রিয়ার মন বলে এই ছেলেকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সত্যি বলতে মেয়েরা এমনই একজন জীবন সঙ্গী চায় সবসময়। ফাহাদ এতক্ষণ ওয়াশরুমে ছিল, চুলগুলোতে হালকা পানি দিয়েছে। হাত দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুম থেকে বের হয়। প্রিয়া এক পলক তাকিয়েই অন্যদিকে তাকায়। ফাহাদের প্রিয়ার সামনে এসে একই স্টাইলে হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল, একা একা বসে থাকতে বোরিং লাগছে? প্রিয়া কিছু বলল না, ফাহাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার কথা শুনে নাকি তার বুকের বাম পাশে লাগে, আর এখন তার চুল ঠিক করার এই দৃশ্যটা যে আমার বুকের বাম পাশে লাগছে সেটা কি মিস্টার আয়মান চৌধুরী ফাহাদ জানে? কি হলো?
হাত দিয়ে চুল ঠিক করছেন কেন? বাসায় চিরুনি নেই? আছে, কিন্তু আমার এভাবে চুল ঠিক করতে ভালো লাগে। একদম বাজে লাগে বিষয়টা। সত্যি? হুম। তোমার কাছে বাজে লাগলে আর করব না। হুম। হু হু করছো কেন? মুখে কি হয়েছে? কিছু না। আচ্ছা, তোমার ভয় লাগছে না? কেন? এই যে আমার সাথে একা রুমে আছো। এখানে ভয় পাওয়ার কি হলো? আপনি বাঘ নাকি ভাল্লুক? তা নয়, কিন্তু একা ঘরে একটা ছেলে একটা মেয়ের কাছে কিন্তু বাঘ ভালুকের চেয়েও কম ভয়ঙ্কর নয়। সেটা আপনার মনে হতে পারে, আমার না। কেন? যদি কিছু করে ফেলি? বিশ্বাস আছে। কার উপর? এখানে আপনি ছাড়া আর কেউ আছে নাকি? তার মানে তুমি আমায় বিশ্বাস করতে শুরু করেছো? জানি না। ফাহাদ আর কিছু বলল না, মিটমিট করে হাসছে। প্রিয়া বলল, হাসির কিছু হয়েছে? না তো। তাহলে হাসছেন কেন? একটা কথা ভেবে। কি কথা? তুমি কি জানো তুমি প্রেমে পড়েছো? না, জানি না, কারণ আমি তো প্রেমেই পড়িনি। তুমি প্রেমে পড়েছো এবং সেটা নিজের অজান্তেই। বাজে বকবেন না। একদম সত্যি বলছি। তাই? তা কার প্রেমে পড়লাম শুনি? ফাহাদ হো হো করে হেসে দিল। এই আয়মান চৌধুরী ফাহাদের। আপনার বেশি বোঝার স্বভাবটা আর গেল না। কিছুক্ষণ পরে ফাহাদের বাবা মা আর বোন আসে। বোনটা টেনে পড়ে। ফাহাদের মা আর বোন তো প্রিয়ার ব্যাপারে সবই জানে, তাই প্রিয়াকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি ওদের। ফাহাদের ছোট বোনের নাম ফুল। দেখতেও ফুলের মতোই সুন্দর। টেনে পড়ে এবার। ফুল দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে। তুমি এসেছো? ভাইয়া তো ঠিকই বলেছে, তুমি একদম সাদা পরি, আর এই সাদা শাড়িটায় তোমায় দারুণ লাগছে। প্রিয়ার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। যাদের কখনো দেখেনি, চিনে না, তাদের কাছে এসব প্রশংসা সত্যি লজ্জাজনক। লজ্জায় লাল হয়ে গিয়েছে প্রিয়া। ফাহাদের মা এগিয়ে এসে প্রিয়ার গালে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ। ফাহাদ চোখের ইশারায় সালাম করতে বলল। প্রিয়ার কি হলো কে জানে, ফাহাদের কথা মতো পায়ে হাত দিয়ে সালাম করলো। তিনি এবার প্রিয়ার হাত ধরে বললেন, আমার ছেলের পছন্দ আছে। প্রিয়া কিছু বলতে পারছে না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহাদের মা বলল, ওকে তো কিছু খেতেও দিসনি। ফাহাদ মাথা চুলকালো। হয়েছে, বুঝেছি। ফুল, তুই ওকে নিয়ে একটু গল্প কর, আমি খাবারের ব্যবস্থা করছি। ওকে মম। ফুল প্রিয়াকে নিয়ে বিছানায় বসতে বসতে বলল, আচ্ছা ভাবি, তোমার প্রিয় খাবার কি? তুমি আমায় ভাবি ডাকছো কেন? ভাইয়ের বউকে তো ভাবি ডাকে, তুমি জানো না? আমি তো তোমার ভাইয়ের বউ নই। এখন নও, কিন্তু হয়ে যাবে। ফাহাদ ফুলের কোলে মাথা রেখে বলল, তোর ভাবি আমার বউ হতে ভয় পায়, বুঝলি? বুঝাবুঝি পরে, আগে তুমি ভাবির কোলে মাথা রাখো। বউ আছে তাও খালি আমার কোলে মাথা রাখবে? বাবারে, তুই তোর ভাবিকে এখনো চিনিসই না, আমাকে ধাক্কা দিয়েই ফেলে দিবে। দুই ভাই বোনের কথোপকথন চুপচাপ গিলে যাচ্ছে প্রিয়া। আনিজি লাগছে খুব, আবার ভালোও লাগছে ভাই বোনের খুনসুটি। পাশের রুমে ফাহাদের বাবা ফাহাদের মাকে জিজ্ঞেস করলো, মেয়েটাকে তুমি জানো না? না তো। ফাহাদ তোমায় বলেনি? এমন কিছু কি যেটা বলতে হবে আমায়? তার চেয়েও বেশি কিছু। কি সেটা?
মেয়েটাকে ফাহাদ অনেক ভালোবাসে। কি? হ্যাঁ। কবে থেকে? 1 বছরের কাছাকাছি তো হবে। মেয়েটাও ভালোবাসে? জানি না শিওর, তবে ভালো না বেশি আর যাবে কোথায়। নাম কি? কোথায় থাকে? কি করে? নাম প্রিয়া, পড়াশোনা প্লাস জব করে। কোথায় জব করে? ফাহাদের অফিসে। এবার ফাহাদের বাবা একটু উত্তেজিত হয়ে বললেন, হোয়াট? অফিসে সাধারণ একজন ওয়ার্কারকে ভালোবাসে ফাহাদ? ওর মাথা কি ঠিক আছে? ওয়ার্কার তাতে কি হয়েছে? স্ট্যাটাস বলে একটা কথা আছে, সেটা কি ভুলে যাচ্ছ? ভালোবাসার কাছে আবার স্ট্যাটাস কিসের? ছেলের মতো তুমিও পাগল হইও না। সময় থাকতে ফাহাদকে বোঝাইও এসব ভালোবাসার ভূত যেন মাথা থেকে নামায় বলে দিলাম। আর যদি ভালোবাসতেই হয় তবে এমন কাউকে ভালোবাসতে বলিও যাতে তাকে বাড়ির বউ করতে গিয়ে আমাদের সোসাইটিতে কোনো কথা শুনতে না হয়। ফাহাদ আর ফুল খুনসুটিতে মেতে থাকলেও পাশের রুম থেকে কথাগুলো ভেসে প্রিয়ার কানে ঠিকই আসে, না চাইতেও চোখগুলো ঝাপসা হয়ে আসে। প্রিয়া যথাসম্ভব চেষ্টা করে নিজেকে সামলানোর, কিন্তু সেটা কিছুতেই পাচ্ছে না। বরাবরের মতো এবারও প্রিয়ার ছলছল করা চোখ ফাহাদের দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। ফাহাদ চুপ করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে দেখে ফুলও থেমে যায়। ফাহাদ জিজ্ঞেস করে, কি হয়েছে প্রিয়া? কিছু না। মিথ্যা বলছো কেন? তোমার চোখে পানি কেন তাহলে? কই? আমার কাছে লুকিয়ে লাভ নেই, বলো কি হয়েছে। আসলে আপনার আর ফুলের খুনসুটি দেখে আমার ভাইয়ার কথা মনে পড়ে গেল। আপনি তো জানেনই বাড়িতে প্রবলেম হওয়ার পর থেকে ভাইয়ের সাথে তেমন আর কথা বলি না, তাই আগের কথা মনে পড়ে খারাপ লাগছে। প্রিয়া সম্পূর্ণ কথাটাই মিথ্যে বলল, কারণ সত্যিটা যে একদমই প্রিয়ার গলা দিয়ে বের হবে না। ফাহাদ কিছু না বলে এখনো তাকিয়ে আছে। ফাহাদ স্পষ্ট বুঝতে পারছে যে প্রিয়ার চোখ মুখ মিথ্যা বলছে আর কিছু একটা লুকাচ্ছে। এদিকে প্রিয়াও আর বসে থাকতে পারছে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। অচমকা প্রিয়া ফাহাদের হাত ধরে বলে, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসেন প্লিজ। মানে কি? মা তোমাকে না খেয়ে যেতে দিবে না? প্লিজ। কান্নায় প্রিয়ার গলা দিয়ে কথা বের হচ্ছে না। খুব হার্ড হয়েছে প্রিয়া। ফাহাদ আর কিছু বলল না, কাউকে কিছু না বলেই প্রিয়াকে বাসায় রেখে আসলো। প্রিয়াকে বাসায় রেখে আসার পথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বাসায় আসার পরে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই দুপুরের খাবার খেতে বসেছে। ফাহাদের মা রেগে বলল, ফাহাদ, তুই কোন আক্কেলে এই মেয়েটাকে এভাবে বাসায় নিয়ে আসলি? আমাকে কিছু জানালিও না? মা, ওর মন খারাপ ছিল তাই কিছু বলিনি। ফাহাদের বাবা বলল, আরেকদিন বাড়িতে এনো। সবাই যে যার মতো খাওয়া শুরু করলো। ফাহাদের মা ভীষণ রেগে আছে নিজের স্বামী আর ছেলের উপর। ফাহাদ ভাবছে প্রিয়ার কথা। হুট করে কি হলো মেয়েটার? মেয়েদের হুটহাট মুড সুইং এর একটা বিষয় আছে যেটা ফাহাদ জানে, কিন্তু প্রিয়াকে দেখে তো তেমন মনে হলো না। খেতে খেতে ফাহাদের বাবা বললেন, তা ফাহাদ, বিজনেসে তো আলহামদুলিল্লাহ অনেক উন্নতি করে ফেলেছো, এবার বাড়িতে একটা বউ আনো। ফাহাদ মুস্কি হেসে বলল, আব্বু, এবার আর বিয়েতে না করব না। তাহলে মেয়ে দেখা শুরু করি? না আব্বু, আমার পছন্দ করা মেয়ে আছে। কে সে? প্রিয়া? ফাহাদ মাথা চুলকিয়ে বলল, ভেবেছিলাম আজ পরিচয় করিয়ে দিব, কিন্তু পুরো কথা বলার আগে তিনি বললেন, যা হয়েছে ভালো হয়েছে। বুঝলাম না আব্বু। না বুঝার মতো তো কিছু বলিনি ফাহাদ। দেখো, তুমি এখন বাচ্চা নও, ভালো মন্দ বোঝবার মতন যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তোমার। আমি আশা রাখবো তোমার চয়েসটাও সেরকমই হবে। আব্বু, তুমি প্রিয়াকে চিনো না তো তাই এমন বলছো।
প্রিয়া অনেক ভালো একটা মেয়ে, ওর মতো মেয়ে অনেক কম আছে। আমি প্রিয়াকে খারাপ বলিনি ফাহাদ, শুধু মেয়ে দেখলে তো আর হবে না, মেয়ের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমাদের ফ্যামিলির সাথে ওদের ফ্যামিলির স্ট্যাটাস ম্যাচ করে কিনা সেটাও তো দেখতে হবে। তাছাড়া তোমার মায়ের কাছে শুনলাম মেয়েটা তোমার অফিসের ওয়ার্কার, আর একজন ওয়ার্কারের ফ্যামিলির স্ট্যাটাস কেমন সেটা অবশ্যই তুমি জানো। তাই বলছি আর আগানোর দরকার নেই, যতদূর এগিয়েছ বাদ দাও, অন্য কোনো মেয়ে দেখো, প্রয়োজনে আমি তোমায় হেল্প করব। এনাফ আব্বু, এতক্ষণে আমি ক্লিয়ার হলাম প্রিয়া কেন এমন হুট করে চলে গেল। সত্যি আব্বু, তোমার মানসিকতা দেখে আমি অবাক হচ্ছি। আমি আরও অবাক হচ্ছি যে আমি এতদিন গর্ব করে বলতাম আমার আব্বু আমার আইডল, কিন্তু তোমার মানসিকতা এত নিচু সেটা আমি জানতাম না। ফাহাদ, একদম চেঁচাবে না আমার উপর, সত্যিটা মুখের উপর বলার মতো সৎ সাহস আমার আছে। তুমি আমি ভুল বলছো ফাহাদ, একবার নিজেই বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখ। একবার কেন, আমি হাজারবার ভেবেছি, কিন্তু তোমার মানসিকতায় যা এসেছে আমার মানসিকতায় তা আসেনি। আমার মন বারবার এটাই বলেছে আমি প্রিয়াকে ভালোবাসি। আর একটা জিনিস আমি বুঝি না, তুমি কি জন্মগতভাবেই এত সম্পত্তির মালিক ছিলে? আচ্ছা, তোমার কথা বাদই দিলাম, আমার কথাই বলি, আমি কি জন্মগতভাবেই বড়লোক? তোমার টাকায় ফুটানি করলে আমি বড়লোক হয়ে গেলাম? সেজন্য কি আমি পরিশ্রম করিনি? যখন তোমার এত এত সম্পত্তি ছিল না তখন তো তুমি এসব স্ট্যাটাস নিয়ে ভাবোনি, তাহলে আজ কেন ধনী গরিব বিষয়টা আসছে? তুমি তো আমায় বলতে গরিবদের যেন কখনো অবহেলা না করি, তাদের সাথে কোনো অন্যায় না করি, সবাইকে সমান চোখে দেখি। তাহলে আজ তোমার সেই শিক্ষা কোথায় গেল? ছেলের বউ হলে এত সমস্যা চোখে পড়ে, বিয়ের পর কি আমরা ওর বাড়িতে গিয়ে শুয়ে বসে থাকবো না তো? তাহলে কেন ওর বাড়ি নিয়ে ফ্যামিলি স্ট্যাটাস নিয়ে টানাটানি করছো? আর বাকি রইল সমাজ, আত্মীয় স্বজন। কোনো একটা বিজনেসে লস খেয়ে বা সব সম্পত্তি হারিয়ে বিছানায় পড়ে দেখো তো, সমাজ তোমাকে বিপদ থেকে তুলে আসতে নাকি আত্মীয় স্বজন কয়দিন দেখবে তোমাকে? একদিন, 2 দিন, সর্বোচ্চ 1 মাস, ব্যাস, এরপর তারা উধাও। তাহলে এসব কারণকে কেন এত প্রায়োরিটি দিতে হবে? শোনো বাবা, এরপর তুমি কি করবে না করবে আমি জানি না, আমি ক্লিয়ার বলে দিচ্ছি আমি প্রিয়াকে ভালোবাসি, আর যাই হয়ে যাক আমি প্রিয়াকেই বিয়ে করব। কথাগুলো বলেই ফাহাদ বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাথে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে প্রিয়া। আগে একটা সময় ছিল যখনই বৃষ্টি হতো প্রিয়া ছুটে যেত বৃষ্টিতে ভিজত আনন্দে। বৃষ্টির প্রতিটি ফোঁটা প্রিয়াকে ডাকতো ভেজার জন্য, আর প্রিয়াও মরিয়া হয়ে পড়তো ভেজার জন্য। মায়ের কড়া নজর এড়িয়েও যে কত বৃষ্টিতে ভিজেছে তার কোনো ইয়াত্তা নেই। এমনও সময় গিয়েছে প্রিয়াকে ঘরে তালা দিয়েও রাখা হয়েছে, কিন্তু হার মানেনি তখনও প্রিয়া। জানালা খুলে দিয়ে দাঁড়িয়ে থাকতো। বৃষ্টিকে উপেক্ষা করা ক্ষমতা যেন প্রিয়ার ছিলই না। লাস্ট বৃষ্টিতে ভেজা শুরু করে চোখের পানি লুকানোর জন্য। এরপর আর তেমন ভেজা হয়নি। আজ অনেক দিন পর এভাবে বৃষ্টিতে ভিজেছে প্রিয়া। ভাগ্যিস চোখের পানির কোনো রং নেই, বৃষ্টির সাথে সাথে চোখের প্রতিটা ফোঁটা পানিতে ধুয়ে যাচ্ছে। প্রিয়া এটাই ভেবে পাচ্ছে না যে প্রিয়া কেন কষ্ট পাচ্ছে। ফাহাদের বাবা তো ভুল কিছু বলেনি, ঠিকই বলেছে, তাহলে কেন কষ্ট হচ্ছে প্রিয়ার? এমনও তো নয় যে প্রিয়া ফাহাদকে ভালোবাসে নাকি বাসে না, আর ভাবতে পারছে না প্রিয়া। এবার শব্দ করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। পেছন থেকে সবটা দেখছে ফাহাদ। আস্তে আস্তে করে এগিয়ে যায় প্রিয়ার কাছে। সামনে গিয়ে প্রিয়ার দিকে 1 হাত বাড়িয়ে দেয়। প্রিয়ার সামনে মাথা তুলে তাকাতেই চমকে যায়, উঠে দাঁড়িয়ে বলে, আপনি? অন্য কাউকে আশা করেছিলে? আপনি এখানে কি করছেন? নিজের চোখে দেখতে আসলাম। কি? তোমাকে ভালোবাসো অথচ বলো না। আমি কাউকে ভালোবাসি না, ভালোবাসা আমার জন্য না। ফাহাদ প্রিয়ার কোমর ধরে কাছে টেনে বলে, কিন্তু তুমি যে আমার ভালোবাসা। প্রিয়া ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। একদম আমার কাছে আসবেন না, ভালোবাসি না আমি, চলে যান আপনি এখান থেকে। কেন এভাবে দূরে সরিয়ে দিচ্ছ? আমার বাবার জন্য? তুমি বাবার কথাগুলি শুনলে, আমার ভালোবাসা দেখলে না? এতগুলো মাস যে পাগলের মতো ভালোবেসেছি সেটা চোখে পড়েনি তোমার? আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, চলে যান আপনি এখান থেকে।
এসব ভালোবাসা আবেগ আজ আছে কাল নেই। একটা সময় ঠিকই বাবার কথাগুলো প্রায়োরিটি দিবেন, তখন বলবেন আসলেই ভুল করেছি ভালোবেসে। ফাহাদ এবার এদিক সেদিক তাকালো, প্রিয়ার হাত ধরে বলল, চলো। কোথায়? আমার সাথে। আমি যাব না কোথাও। আমিও একা কোথাও যাচ্ছি না। ফাহাদ প্রিয়ার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ি থামায় একটা খোলামেলা জায়গায়। এখানেও বেশ কিছু কাপল দেখা যাচ্ছে। কোনো কাপল এক সাথে হাত ধরে আসছে, কেউ কেউ সাউনির নিচে দাঁড়িয়ে আছে, কেউ টং দোকানে বসে চায়ে চুমুক দিচ্ছে। কোনো কোনো কাপল আবার শখে ভিজেছেও। সবার সামনে খোলা জায়গায় দাঁড় করালো প্রিয়াকে। প্রিয়া উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি করতে চলেছে ফাহাদ? ফাহাদ এবার প্রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সবার দৃষ্টি এবার যোগান দিল। কয়েকজন কিছুটা কাছেও গিয়েছে। রাস্তায় ফুল বিক্রি করা পথ শিশুগুলা বড় বড় কচু পাতায় মাথা ঢেকে ওদের কিছুটা সামনে আসে। প্রিয়া আশেপাশে তাকিয়ে বেশ বিরক্ত হয়। সবাই কিভাবে দেখছে। আস্তে আস্তে আরো অনেক মানুষ জড়ো হয়ে যায়। ফাহাদ জোরে জোরে বলা শুরু করে, আমি আমার বাবার কথা ধার করি না। আমি তোমায় ভালোবাসি। সারাটা জীবন আমি তোমার সাথে কাটাবো। তাই আমি কাকে আমার জীবনসঙ্গী করব সেটার ডিসিশন শুধু আমি নিব। সিদ্ধান্ত তো আমি সেদিনই নিয়ে নিয়েছি, যেদিন তোমায় বৃষ্টির মধ্যে দেখি। তোমার স্নিগ্ধ ভেজা চোখ মুখ তখনই আমার মনটা পাগল করে নিয়েছে। আমি তখনও ভাবিনি এর পরিণতি কি হতে পারে। আমি এখনও ভাববো না এর পরিণতি কি হবে। আমি শুধু ভাববো কি করে তোমাকে আমার করব, কি করে তোমার ওই দুটি হাত সারা জীবন আমার হাতের মুঠোয় রাখবো। তুমি যদি একটাবার বিশ্বাস করে তোমার হাত দুটি আমার হাতে দিতে পারো, তাহলে কথা দিচ্ছি এই বৃষ্টিকে সাক্ষী রেখে, এই এতগুলো মানুষকে সাক্ষী রেখে, সব বাধা বিপত্তি পেরিয়ে শুধু তোমাকেই ভালোবাসবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হাত দুটি শক্ত করে ধরে রাখবো। বাসবে আমায় একটু ভালো? ফাহাদের কথা শেষ হতেই একটা ছেলে একগুচ্ছ কদম ফাহাদের দিকে ছুঁড়ে দেয়। ব্রো। ফাহাদ মুস্কি হেসে ফুলগুলো ধরে, ফুলগুলোতে চুমু খেয়ে প্রিয়ার দিকে এগিয়ে দেয়। কে কি বলে বলবে, সব ভুলে দাও না হাতটা বাড়িয়ে। বিশ্বাস করো, ভালোবাসার বিনিময়ে কখনই কষ্ট দিব না। ভালোবাসবে একটু? বিয়ে করবে আমায়? উইল ইউ ম্যারি মি প্রিয়া? প্রিয়া মুখে হাত দিয়ে কাঁদছে। সবাই এবার জোরে জোরে চেঁচিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ বলে দাও। চারপাশ থেকে একই ধ্বনি ভেসে আসছে। প্রিয়ার কান্নার জন্য উত্তর দিতে পারছে না। ফাহাদের হাত থেকে ফুলগুলো নেয়। ফাহাদ উঠে দাঁড়াতেই প্রিয়া ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ে, শক্ত করে জড়িয়ে ধরে ফাহাদকে। কাঁদতে কাঁদতেই বলে, ভালোবাসি ফাহাদ, ভালোবাসি। চারপাশ থেকে এবার সবার কলতারি ভেসে আসে। ফাহাদ প্রিয়ার চোখের পানি মুছতে মুছতে বলল, আজই শেষ। এই চোখে আর কোনোদিন পানি দেখতে চাই না। এই চোখে শুধু আমার জন্য ভালোবাসা দেখতে চাই। প্রিয়া তখনও কাঁদছে। ফাহাদ হালকা ধমক দিয়ে বলল, কাঁদতে বারণ করলাম না? কান্না পেলে আমি কি করব? ফাহাদ মুস্কি হাসলো, কপালে আলতো ভালোবাসি। চারপাশের সবাইকে দেখে প্রিয়া খুব লজ্জা পায়। ফাহাদের দিকে নিজেকে ছাড়িয়ে নেয়। ফাহাদ বিষয়টা বুঝতে পেরে বলল, লজ্জাবতী। যে ছেলেটা কদম ফুল এগিয়ে দিয়েছিল সে ওদের দিকে এগিয়ে এসে বলল, হেই ব্রো, ফ্রি হলে একটু কথা বলতাম। প্রিয়া তো লজ্জায় মাথা তুলে তাকাতেই পারছে না। ফাহাদ বলল, হ্যাঁ শিওর। আমায় চিনছেন তো? তুমি একটু আগে ফুল দিলে না? হ্যাঁ ব্রো, গার্লফ্রেন্ডের জন্য এনেছিলাম, কিন্তু আপনাদের দেখে মনে হলো ফুলগুলো আপনাদের কাছে শোভা পায়। আসলে ভাই, এমন প্রপোজ খুব কমই দেখেছি। সচরাচর ভালোবাসার জন্য প্রস্তাব দিতে দেখা যায়, কিন্তু আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, তাও এত মানুষের সামনে। জিনিসটা আমায় খুব মুগ্ধ করেছে। ছেলেটার গপ পিঠে একটা কিল দিয়ে বলল, বিয়ের প্রস্তাব দিব না, বিয়ে করে নিয়ে আসবো।
ফাহাদ হেসে বলল, যাকে ভালোবাসি তাকে এভাবে আর ভালোবাসতে ইচ্ছা করে না। বউ করে ভালোবাসবো। কত কষ্ট দিয়েছে জানো না, সব সুদে আসলে শোধ তুলবো। কিভাবে? ওটা সিক্রেট, বলা যাবে না। বলেই হো হো করে হাসলো ফাহাদ, সাথে ওই ছেলেটাও। এদিকে ছেলেটার গফ আর প্রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। ফাহাদ বুঝতে পেরে কথা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমি ফাহাদ আর ও আমার হবু বউ প্রিয়া। আমি নিহান আর ইনি আমার গার্লফ্রেন্ড থুকু হবু বউ রেশি। তোমাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বৃষ্টি না থাকলে বসে কফি খেতাম, কিন্তু প্রিয়াকে আর বেশিক্ষণ ভেজানো যাবে না। ঠান্ডা লেগে গেলে তো সমস্যা বুঝো না। আমি তো এখন ওর সাথে থাকি না যে সেবা করব। নিহান হেসে বলল, এটা আমার নাম্বার। ফাহাদ নিচের নাম্বারটাও দিয়ে বলল, একদিন সময় করে আমরা অবশ্যই কফি খাবো একসাথে, ওকে? আর আমাদের বিয়েতে কার্ডও পাঠিয়ে দিব। খুশি হলাম ভাই। ধন্যবাদ তোমাদের। আজ আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফাহাদ আর প্রিয়া হাঁটা ধরল। দুজনের মাঝে সামান্য দূরত্ব। ফাহাদ প্রিয়ার হাতের আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুল ঢুকিয়ে শক্ত করে হাত ধরে হাতের পিঠে একটা চুমু খায়। প্রিয়া মুস্কি হেসে ফাহাদের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। ফাহাদের বাবার মুখোমুখি বসে আছে প্রিয়া। প্রিয়া মাথা নিচু করে বসে আছে। কথা বলাটা ফাহাদের বাবাই শুরু করলেন। তুমি কি তাহলে ফাহাদকে বিয়ে করছো? তুমি খুব ভালো করেই জানো তোমার অতীতের কথা। তোমার কি মনে হয় এসব জানার পরও ফাহাদ তোমার সাথে থাকতে রাজি হবে? আপনার কথার উত্তর দেওয়াটা হয়তো বেয়াদবি দেখাবে, কিন্তু আপনি তো মূলত উত্তর জানার জন্যই আমায় ডেকেছেন, তাই বেয়াদবি হলে মাফ করবেন। আপনি যেটা বলছিলেন আমার অতীতের কথা, হ্যাঁ, আমি আমার অতীত খুব ভালো করেই জানি, শুরু থেকে শেষটা জানি, যেটা বিস্তারিত আমার পরিবারের বাহিরের মানুষ জানে না। আর আমার এমন আহামরি কোনো অতীত না যে ফাহাদের খুব বেশি সমস্যা হতে পারে। ভালোবাসা তো অপরাধ নয়। আমি ভালোবেসেছিলাম আর ভাগ্য আমায় নিয়ে খেলেছে। এখানে তো আমার কোনো হাত ছিল না। তবুও আমার এই ছোটখাটো কোনো অতীতই আমি ফাহাদের কাছে লুকাবো না। যার সাথে সারাটা জীবন থাকার প্রতিজ্ঞা নিয়েছি তার অধিকার আছে আমার অতীত বর্তমান জানার। এরপর যদি ফাহাদের মনে হয় সম্পর্ক আগাবে, আমি ফাহাদকে ছাড়তে পারবো না। মোট কথা, ফাহাদ নিজে থেকে যদি আমায় না ছাড়ে তাহলে আমি কখনোই ফাহাদকে ছাড়বো না। আমি রাজি না জেনেও তুমি বিয়ে করবে? আমার পরিবার আমাকে একা বিয়ে করার শিক্ষা দেয়নি। আমি বলেছি আমি ফাহাদকেই বিয়ে করব। তার মানে এই নয় যে আপনাদের কিংবা আমার পরিবারের কারো অমতে। যেদিন আপনি মেনে নেবেন সেদিনই বিয়ের বিষয়ে ভাববো আমরা। কিন্তু আমি আবারও বলছি, আমি ফাহাদকে ছাড়তে পারবো না। যদি আমি কোনোদিনই না মেনে নেই? প্রত্যেক বাবা মাই চায় তাদের সন্তান সুখী হোক। এখন সন্তান কার সাথে সুখী হবে সেটাও তার বাবা মাকে দেখতে হবে। ইচ্ছের বিরুদ্ধে কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া মানে বাবা মায়ের দায়িত্ব পালন করার না। আমি তোমার সব কথাই মানছি, কিন্তু তুমি নিজেই একবার ভেবে দেখো, এটা কি কখনো হওয়ার মতো? কোথায় তুমি আর কোথায় ফাহাদ? সোসাইটিতে ছোট হয়ে যাব আমি। যতদিন আমি ফাহাদকে ভালোবাসিনি ততদিন আমিও এটাই ভাবতাম, বড় লোকদের সাথে গরিবদের কখনো ভালোবাসা বিয়ের মতো সম্পর্ক হতে পারে না। কিন্তু যেদিন থেকে আমি ফাহাদকে ভালোবেসেছি সেদিন থেকে এইসব ইস্যু তুচ্ছ মনে হয় আমার কাছে। আর বাকি রইল সোসাইটি। জীবনের এই ছোট্ট বয়স থেকেই আমি সোসাইটি জিনিসটাকে ঘৃণা করি। এই সোসাইটি শুধু পারে খোঁচাতে, কিভাবে টেনে হিচড়ে একটা মানুষকে নিচে নামাতে হয় সোসাইটি খুব ভালো করেই পারে সেটা। এরা তিলকেও তাল বানাতে পারে। প্রত্যেকটা মানুষেরই আগে দেখা উচিত মেয়েকে কি করে, কিন্তু তারা তা করে না। তার আগে দেখে মেয়ের বাপের কি আছে, কয় তারা ফ্ল্যাট আছে, কয় বিঘা জমি আছে, কয়টা বাড়ি আছে, এরপর দেখবে মেয়েকে। মেয়ে যদি হয় কোটিপতির তখন মেয়ের টেরা হলেও সোসাইটি কিছুই বলবে না। সোসাইটিতে বড় হলেও ছোট থেকেই আমি বুড়ো আঙ্গুল দেখিয়েছি।
আমি তখনই যখন পাত্তা দেইনি, আর এখন আমার জীবনের গুরুত্ব একটা অধ্যায় শুরু হওয়ার সময় ভুলেও সোসাইটিকে পাত্তা দিব না? সোসাইটি আমার বিপদে কখনো এগিয়ে আসেনি, এরা আমাকে একবেলা খাওয়ায়ও নি, আমাকে পড়াশোনা করায়নি, তাহলে কেন সোসাইটিকে মুখ্য বিষয় মনে করব? সোসাইটি পেরেছে তিলকে তাল বানিয়ে বদনাম ছড়াতে, আমার সমালোচনা করতে, এর চেয়ে বেশি কিছু ওই সোসাইটি থেকে আমি আশা করি না। ফাহাদের বাবা অবাক হয়ে তাকিয়ে আছে প্রিয়ার দিকে। তিনি প্রিয়াকে দেখে ভেবেছিলেন যা বুঝাবেন তাই বুঝবে, কিন্তু এত চালাক চতুর তিনি প্রিয়াকে ভাবেননি। তবে প্রিয়ার কোনো কথাই ফেলে দেওয়ার মতো না, প্রত্যেকটা কথা সত্যি এবং গুরুত্বপূর্ণ। অফিসে গিয়েই প্রিয়া ফাহাদের রুমে যায়। ফাহাদ হাসি মুখে বলে, মাই হোয়াইট ফেরি, কাম টু মি। আপনাকে কিছু বলার ছিল। কিছু কেন, সব শুনবো, বলো কি বলবে। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? হ্যাঁ, এখনো বাসি। কাকে? আমার সাদা পরীকে। আমি সিরিয়াস। ভালোবেসেছি বলতে কলেজ লাইফে একটা রিলেশন ছিল। পরে আর কি, মেয়েটা পরবর্তীতে অন্য রিলেশনে যায়। আপনি কিছু বলেননি? কি বলবো, এসব নিয়ে আমি মাথা ঘামাই না। হঠাৎ এসব কথা তুলছো কেন? আপনার ইচ্ছা হয় না আমার সম্পর্কে জানার? যেই মানুষটাই আমার, তার সম্পর্কে জানার এত কিউরিসিটির কি আছে? তবু আমি জানাতে চাই। আমি জানতে চাই না। অতীতে যাই হয়ে থাকুক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ফাহাদ প্রিয়ার ঠোঁটে এক আঙুল রেখে বলে, চুপ, আর কোনো তবুও না, ভালোবাসি। প্রিয়া হেসে দেয়। আমিও ভালোবাসি। তুমি কম ভালোবাসো? কিভাবে? কম সময় ধরে তো আর ঘোরাওনি আমায়। এভাবে হেসো না তো, বুকে লাগে। লাগুক তাই না, লাগলেই বা তোমার কি হয়েছে? এখন আর ঝগড়া করতে পারবো না, কাজ জমা হয়ে আছে। ধুর, শুধু কাজ কাজ আর কাজ, আমার দিকে কোনো খেয়ালই নেই। ঢং। অফিসের সব কাজ শেষ করতে করতে দেখে ফাহাদ নেই। প্রিয়ার খুব অভিমান হলো। একবার বলে গেলে কি এমন ক্ষতি হতো? দেখাও হলো না। কাজ শেষ করে বাসায় চলে যায় প্রিয়া। বাসে থাকাকালীন বেশ কয়েকবার কল দেয় ফাহাদ, কিন্তু প্রিয়া রিসিভ করেনি। এটাই ওর শাস্তি। রাতের খাবার খেয়ে প্রিয়া মায়ের রুমে শুয়ে গল্প করছিল। রাত তখন 10টা বাজবে। প্রিয়ার বড় বোন লামিয়া এসে প্রিয়ার হাত ধরে টানতে টানতে প্রিয়ার রুমে নিয়ে আসে। আরে এভাবে টানছিস কেন? কি হয়েছে? ঘুমাসনি কেন এখনো তুই? লামিয়া কোনো উত্তর না দিয়ে প্রিয়াকে বেলকনিতে নিয়ে গিয়ে হাত দিয়ে ইশারা করে। প্রিয়া হাত বরাবর তাকাতেই চমকে যায়। ফাহাদ এখানে? প্রিয়া একবার নিচে তাকায়, আরেকবার ওর বোনের দিকে। লামিয়া হেসে দিয়ে মায়ের রুমে চলে যায়। প্রিয়া ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ কান ধরে বলল, সরি বলাটা আসলে শোনা যায়নি, কিন্তু ফাহাদের মুখ ভঙ্গিতে এটাই বোঝা গিয়েছে প্রিয়া এবার অন্যদিকে মুখ ঘুরালো, আর চোখে আবার ফাহাদকেও দেখছে। ফাহাদকে এভাবে দেখে প্রিয়ার পেটে হাসি ফেটে আসছে, কিন্তু কোনো রকমে তা চাপিয়ে রেখেছে। প্রিয়া রুমের ভেতর চলে আসলো। ফাহাদের মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করেই ওখানে দাঁড়িয়ে রইল। প্রিয়া ফাহাদকে মেসেজ করলো, ছাদে আসো। প্রিয়ার এই মেসেজ দেখে ফাহাদ খুশিতে গদগদ হয়ে যায়। ফাহাদ সাথে সাথে ছাদে আসে। প্রিয়া কিছুক্ষণ পর যায়। প্রিয়াকে দেখেই ফাহাদ জড়িয়ে ধরে। সরি, আসলে আর্জেন্ট একটা কাজ থাকায় হুট করে চলে যেতে হয়েছে। প্লিজ, সরি প্লিজ। প্রিয়া ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। তখন ফাহাদের মুখটা দেখার মতো ছিল। যদিও প্রিয়ার খুব হাসি পাচ্ছিল, কিন্তু কোনো রকমে হাসি আটকে বলল,
আপনার ঢং আমার একদম পছন্দ না। এখানে ডেকেছে আদিক্ষেতা করার জন্য নয়। এত রাতে বাড়ির সামনে আসতে বলেছিল কে? কাল অফিসে বলা যেত না? এসব করে কি প্রমাণ করতে চান? আপনি আমায় খুব ভালোবাসেন? তুমি এভাবে কেন কথা বলছো প্রিয়া? কারণ এর চেয়ে ভালো করে কথা বলতে পারি না, তাই। ফাহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়ার কথায় যে ফাহাদের মন খারাপ হয়েছে সেটা প্রিয়া বুঝেছে। ফাহাদ কোনো রকমে বলল, তুমি কি বিরক্ত হয়েছো? হ্যাঁ হয়েছি, খুব বিরক্ত হয়েছি। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি, তবুও প্লিজ রাগ করো না, আমি আসছি। ফাহাদ চলে যাওয়ার জন্য এগোতেই প্রিয়া হাত ধরে টেনে ফাহাদের বুকে মুখ লুকায়। কেন বিরক্ত হয়েছি সেটা তো জিজ্ঞেস করলেন না। বিরক্ত এই জন্যই হয়েছি, কেন আসেননি আরো আগে আমার জীবনে, কেন এত ভালোবাসেননি আগে। এবার ফাহাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। বিয়ের পর সবটা পুষিয়ে দিব। রেলিং ঘেঁষে দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। ফাহাদের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে প্রিয়া, অপর হাতের আঙুল ফাহাদের হাতের আঙুলে সীমাবদ্ধ। মাথার উপর মস্ত বড় একটা চাঁদ, চাঁদের আলোতে ফাহাদকে দেখছে প্রিয়া। ফাহাদ যখনই তাকায় তখনই প্রিয়া চোখ সরিয়ে নেয়। ফাহাদের দিকে তাকিয়ে প্রিয়া বলল, আচ্ছা একটা কথা বলি। বলো। সবসময় এভাবে ভালোবাসবেন তো? না। প্লিজ। এর চেয়ে অনেক বেশি ভালোবাসবো। কখনো চেঞ্জ হয়ে যাবেন না? তাহলে ভালোবাসার প্রতি বিশ্বাস সারা জীবনের জন্য উঠে যাবে। সারা জীবন ভালোবাসবো। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রিয়া বলল, জানেন একটা ছেলেকে খুব বেশি ভালোবাসতাম। ফাহাদ এবার প্রিয়াকে সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলল, তুমি ভালোবাসতেও জানতে? আমি তো ভাবতাম তুমি খুবই আনরোমান্টিক, ভালোবাসায় অ্যালার্জি আছে তোমার। ভালোবাসা নিয়েই আমার সমস্যা শুরু থেকেই ছিল। মাঝখানে ভালোবাসা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করি। তারপর প্রিয়া হারিয়ে যায় সেই শুরুর দিকে। তখন ক্লাস 10-এ পড়ে প্রিয়া। সারাদিন বান্ধবীদের নিয়ে হাসি ঠাট্টা ঘোরাঘুরি আড্ডা দেওয়া নিয়েই ব্যস্ত থাকতো। প্রিয়াদের ফ্রেন্ডের একটা গ্যাং ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন ছিল যারা রিলেশন করত। রিলেশনের প্রথম কয়েক মাস ভালোই যেত, বান্ধবীরা চুটিয়ে প্রেম করত। এরপর একটা সময় থেকে মনোমালিন্য ঝগড়া লেগেই থাকতো। ক্লাসে বসে বসে কাঁদতো, মন খারাপ করে থাকতো। এইসব বিষয়গুলো খুব বিরক্ত লাগতো প্রিয়ার। এসব ভালোবাসা নাকি আজাইরা সময় কাটানো প্রিয়া ভেবে পেত না। বান্ধবীদের জন্য খারাপও লাগতো। এদের মধ্যে প্রিয়ার সবচেয়ে ভালো বান্ধবী ছিল রাহা। একটা সময়ে রাহাও রিলেশন করে। প্রিয়া বারবার বারণ করার সত্ত্বেও শোনেনি। রাহা বলতো, ছেলেটা আমায় খুব ভালোবাসে রে। রিলেশনের 4 মাস পর্যন্ত খুব প্রেম চলল দুজনের। এরপর আবারও সেই ঝগড়ার পূর্ব শুরু। প্রিয়া ক্লাসে দেখে রাহা কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? কান্নার জন্য কথাই বলতে পারছে না রাহা। হলে হয়েছে তো ফ্যাস ফ্যাস করে কান্নার কি আছে? প্রিয়া রাহাকে ধমক দিয়ে বলল, এই কান্না বন্ধ কর। 100 বার বলেছিলাম এসব রিলেশনে যাওয়ার কোনো দরকার নেই। শুনেছিস আমার কথা? এখন কেন কাঁদছিস? রাহা কোনো রকমে কান্না থামিয়ে বলল, এসব ফালতু প্রেমের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলি? এখন চল ফুচকা খাবো। রাহাকে টেনে বাহিরে নিয়ে আসে প্রিয়া। ফ্রেন্ডরা মিলে জমিয়ে আড্ডা দেয় আর ফুচকা খায়। ওদের ফ্রেন্ড সার্কেলের কারো মন খারাপ থাকলে কেউই কখনো স্কুল মিস দিত না, কারণ একমাত্র ওলাই ছিল যারা মন খারাপের ওষুধ ছিল। বিশেষ করে প্রিয়া। প্রিয়া বকবে, খুব বকবে প্রথমে, এরপর আদর করে ফুচকা আচার আইসক্রিম খাওয়াবে, হাসাবে। কিছুদিন পর রাহার বয়ফ্রেন্ডের সাথে রাহার ঝগড়া মিটে যায়। টেস্ট পরীক্ষা পর্যন্ত ভালোই চলছিল সবকিছু, কিন্তু রাহার বয়ফ্রেন্ড একেবারের মতো ব্রেকআপ করে দিয়ে অন্য মেয়ের সাথে রিলেশনে যায়। রাহা এটা মানতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। তখন ওর বাড়ির সবাই ওর দিক
দিয়ে দেয়। রাহার আর এসএসসি পরীক্ষা দেওয়া হয় না। এই ঘটনার পর প্রিয়ার আরো রাগ খুব হয় ভালোবাসার প্রতি। প্রিয়ার ধারণায় জন্ম নেয় ভালোবাসা মানেই কষ্ট। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা এসে পড়ে। খুব ভালোভাবে সব পরীক্ষা শেষ হয়। এরপর আস্তে আস্তে ফ্রেন্ড সার্কেলের অনেকেরই বিয়ে হয়ে যায়। যে কয়েকজন থাকে সবাই আলাদা আলাদা কলেজে ভর্তি হয়। স্কুল লাইফের পরিচিত গ্যাং আলাদা হয়ে যায়। কলেজের প্রথম দিনেই ভালোবাসার অধ্যায়ে পা দিয়ে ফেলে প্রিয়া। গেটের সামনে অনেক মানুষ। প্রিয়ার বাবা কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি চলে যায়। প্রিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকটা ছেলে হাসাহাসি শুরু করে দেয়। হাসির কারণ কি প্রিয়া বুঝলো না। এমনিতেই কলেজের প্রথম দিন, তার মধ্যে আবার একা, খুব আনইজি ফিল করে প্রিয়া। ছেলেগুলো শিহাবকে ধাক্কা দিয়ে বলে,